আচ্ছা, আমরা গত ক্লাসে এক্সাম্পল 3.4.6 দেখেছিলাম, যেখানে ধরো পোল হচ্ছে কমপ্লেক্স কনজুগেট একজন আরেকজনের, P1 P2 বের করা হয়েছে। এরপরে আমরা হয়তোবা দেখতে চাচ্ছিলাম এক্সাম্পল 3.4.9, কিন্তু ওটার আগে কিছু ফর্মুলা দেখার দরকার ছিল, সেটা ঠিকমতো দেখানি, সেটাই আমরা আজকে কন্টিনিউ করব। তো 3.4.6 যেটা কি করছি, এটা হচ্ছে তোমার কমপ্লেক্স কনজুগেট পোলের জন্য আমরা কোএফিসিয়েন্ট এবং পোল বের করা হয়েছে। তো এটার জন্য আমরা যদি মানে এই অঙ্কটা যদি করতে যাই, আমরা কিছু ফর্মুলা এক্সট্রা জানা দরকার, তো সেটা এখন একটু দেখব। আমরা যদি দেখি যে পেজ 189-এ এখানে বলা হচ্ছে যে এখানে এক্স অফ এন আছে, যেখানে ধরো অনেকগুলো পোল আছে, এবং ধরে নিচ্ছি এটা হচ্ছে কজাল সিস্টেম ইউএন এর জন্য। এই যে A1 P1N A2 P2N মানে সব এক্সপোনেনশিয়াল হিসাবে পোল আকারে দেওয়া আছে। তো এক্স অফ এন হচ্ছে আমার রিয়েল, কিন্তু ধরে নিচ্ছি যে আমার এখানে কিছু কিছু পোল আমার কমপ্লেক্স আছে। এর অর্থ বোঝাচ্ছে যে আমি যদি এক্স অফ এন কে যদি রিয়েল রাখতে চাই, ওই কমপ্লেক্স পোলগুলা কমপ্লেক্স কনজুগেট পোল পেয়ার আকারে থাকবে। এটার উদ্দেশ্য হচ্ছে যে যদি কমপ্লেক্স কনজুগেট পোল পেয়ার আকারে যদি থাকে, মানে এই ফর্মে ধরো যে একে পিকে এন, তারপর একে প্রাইম পিকে প্রাইম এন, এই ফর্মে যদি থাকে, তাহলে আমি এটাকে ওয়েলার্স আইডেন্টিটি ব্যবহার করে ওই কোসাইনে কনভার্ট করতে পারবো। যে তোমার এটা দেখছো না যে 2 cos থিটা ইকুয়ালস টু ই টু জে থিটা প্লাস ই টু মাইনাস জে থিটা। তো ওই ফর্মে যদি আমি লিখতে পারি, তাহলে তো আমি ওভারঅল সিস্টেমটাকে রিয়েল রাখতে পারবো। এটাই হচ্ছে উদ্দেশ্য। ঠিক এরকম একটা সিস্টেমের উদাহরণ এখানে দিছে, যে আমার এক্স অফ এন যেখানে অনেকগুলো পোল আছে, তো ওখানে একটা জাস্ট উদাহরণ হিসেবে এক্স কে এন নিচ্ছে, যেখানে একটা পোল পেয়ার আছে, যে মানে কমপ্লেক্স কনজুগেট পোল পেয়ার আকার আছে। তো এ কে পি কে টু দি পাওয়ার এন প্লাস এ কে প্রাইম ইন্টু পি কে প্রাইম টু দি পাওয়ার এন, যেখানে এ হচ্ছে আমার এই পোলের ধরো কোএফিসিয়েন্ট, আর পি হচ্ছে আমার পোল। তো আমাদের এটা হচ্ছে কমপ্লেক্স পোল, তো এটাকে আমি পোলার ফর্মে লিখতে পারবো। তো এখানে তারা এটাই লিখছে যে এ কে হচ্ছে আমার কি এ কে মডুলাস ই টু দি পাওয়ার জে আলফা কে, আর পি কে মানে আমি পোলটাকে হয়তো লিখছি যে এটার ম্যাগনিটিউড আর কে ই টু দি পাওয়ার জে বিটা কে। আর এখানে আলফা এবং বিটা এটা হচ্ছে তোমার ফেজ অ্যাঙ্গেল। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না? এখানে কি বোঝাচ্ছে এটা? তোমাদের এটা কি বোঝা গেছে কি বলা হচ্ছে এখানে? বুঝতে পারতেছো? আচ্ছা, তো এখন দেখো, এখন এটাকে আমি যদি এই যে এই পোলার ফর্মে লিখছি, এখন এই অরিজিনালটাকে আমি যদি আলাদাভাবে লিখি, এটা কি হবে? তোমার একের বদলে কি হচ্ছে, একে ধরো মডুলাস, আর ই টু পাওয়ার জে আলফা কে এর সাথে কি গুণ হচ্ছে, তোমার আর কে এর সাথে কি আছে, ই টু পাওয়ার জে বিটাকে হোল টু দি পাওয়ার এন, কারণ আমি এই যে পি কে তো পাওয়ার এন দিচ্ছি, প্লাস একইভাবে এটার কনজুগেট থাকবে। আচ্ছা বলো তো, এটার কনজুগেট কি হবে? একের ক্ষেত্রে একের কনজুগেট কি হবে? স্যার একই থাকবে, কারণ মডুলাস আছে যে মানে আচ্ছা, ওটা তো ম্যাগনিটিউড একে, মাইনাস আসবে স্যার, এখানে কি চেঞ্জ হবে? ই টু দি পাওয়ার মাইনাস। মাইনাস জে। মাইনাস জে আলফা কে। ঠিক আছে, একইভাবে তোমার ভিতরে আর কে ম্যাগনিটিউড সেম থাকতে, জাস্ট পার্থক্য হচ্ছে মাইনাস জে বিটাকে আর হোল টু দি পাওয়ার এন। এই জিনিসটাই এখানে লেখছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার দুইটার মধ্যে এই ম্যাগনিটিউডটা আমি চাইলে কমন নিতে পারবো, ঠিক আছে না? জি স্যার, ম্যাগনিটিউড কমন। জি স্যার। তো এখানে দেখো, তারা এ কে ম্যাগনিটিউড কমন নিছে, আর কে টু দি পাওয়ার এন। আচ্ছা, এখানে এন তো ভিতরে আমি এই
ধরো এই জিনিসটা যদি চিন্তা করি, এটাকে যদি পাওয়ার দিয়ে কি হবে, আর কে টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার জে বিটা কে এন, কারণ এটা তো পাওয়ার হচ্ছে, তো এখানে যে এ কে এবং আর কে টু দি পাওয়ার এন কমন না হয়েছে, আর ভিতরে তোমার আমি এক্সপোনেনশিয়ালটাকে একবারে লিখছি, ধরো ই টু দি পাওয়ার জে বিটা কে এন প্লাস আলফা কে, এবং নেগেটিভের ক্ষেত্রে মানে তোমার কনজুগেটের ক্ষেত্রে ই টু দি পাওয়ার মানে জে বিটা এন প্লাস আলফা কে, আর পুরোটার সাথে তো ইউএন গুণ আকার আছে। তো আমরা ওয়েলার্স আইডেন্টিটি কি ছিল, ই টু দি পাওয়ার জে থেটা মাইনাস জে থেটা ইকুয়ালস টু জানি কি cos theta। 2 cos থেটা, 2 cos theta। ঠিক আছে, ওটা জাস্ট এখানে দেওয়া লিখছে যে নিচে আমার ই টু দি পাওয়ার জে থেটা প্লাস ই টু মানে জে থেটা, এখানে যেটা দেখতে পাচ্ছ ওটাকে তারা এই যে 2 cos থেটা আকারে লিখছে। তো আমরা কি বুঝলাম যে আমার এরকম একটা যদি সিস্টেম হয় যেখানে একটা কমপ্লেক্স কনজুগেট পেয়ার ফর্ম আছে, এখন এটা জেড ট্রান্সফর্ম জানি কি হবে, এটা তো ওই যে স্ট্যান্ডার্ড ফর্ম, তাই না? তোমার এ টু দি পাওয়ার এন ইউএন, এটার জেড ট্রান্সফর্ম জানি কি হয়, 1/1 minus a to the power n। এ জেড টু দি মাইনাস ওয়ান, তাই না? ওখানে জাস্ট দেখো এখানে করছে এই যে ওয়ান, আচ্ছা এখানে তো আমি এ দিয়ে গুণ করতেছি, এখানে উপরে এ কে থাকতেছে, এখানে আমার এ কে ডিভাইড ওয়ান মাইনাস, এখানে এর বদলে পি, পি কে ইনটু জেড মাইনাস ওয়ান প্লাস আমার এই যে এ কে প্রাইম আছে সেটাও, তো সেটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি। তো বেসিক্যালি এখান থেকে যেটা বুঝলাম যে আমার যদি ধরো কমপ্লেক্স কনজুগেট পোল পেয়ার এই দুইটাকে যদি জেড ট্রান্সফার করি, আমি চাইলে এটাকে এই এক্সপ্রেশনের মাধ্যমে লিখতে পারবো। এক্সপ্রেশনে কি, যে 2 a k into r k to the power n into cos of beta k n plus alpha k into un, যেটা আমরা এখান থেকে প্রুফ করছি। এই জিনিসটা আমরা হচ্ছে পরের এক্সাম্পলে ব্যবহার করব। এই জিনিসটা ক্লিয়ার আছে? এখানে কি হয়েছে, ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার কি হয়েছে? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, প্রশ্ন করলে উত্তর দেখতো, নাহলে আমি বসে থাকবো, তোমাদের চেহারা তো আমি দেখি না এখানে, বুঝতে পারতেছি না। আচ্ছা, তো আমরা 3.4.6 এ হচ্ছে এই যে আমরা এ এবং পি বের করছি, তো সেই জিনিসটা ব্যবহার করে এখন আমরা 3.4.9 এ ওটার জেড ট্রান্সফারটা বের করব। তো দেখো এক্স অফ জেড আমরা বের করছি, ওখান থেকে আমরা এই যে এ মানে তোমার কোএফিশিয়েন্ট বের করা হয়েছে, সাথে হচ্ছে পি পোল বের করা হয়েছে। এখন এখান থেকে আমরা হচ্ছে এটাকে ধরো পোলার ফর্মে লিখবো। তো বলো তো কার্টেশিয়ান থেকে পোলার কেন কনভার্ট করে, এটা তো জানো মনে, তাই না? রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের রুট ওভার করলে হচ্ছে আমরা মডুলাস পাই, আর হচ্ছে y/x করলে tan এর মানে থিটার ভ্যালুটা পাই। হ্যাঁ, মানে ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল রুট করলে পেয়ে যাবে, প্লাস ওটা ট্যান অ্যাঙ্গেল বের করলে তুমি তোমার অ্যাঙ্গেলটা পাবা। অথবা তুমি চাইলে ডাইরেক্ট ক্যালকুলেটরে কমপ্লেক্স ফর্মে লিখলা কার্টেশিয়ান, তারপর ওটাকে অ্যান্সার কনভার্ট করে চাইলে ওটাকে পোলারে কনভার্ট করতে পারো। Rectangular নিয়ে যাবে। এটা তো পারো মনে হয়, তাই না? সবাই ক্যালকুলেটর ব্যবহার করছো, তো সেটা করলে হয়তো সহজে করতে পারবা। জাস্ট একটা জিনিস খেয়াল করবে যে তারা হচ্ছে কোএফিশিয়েন্টের অ্যাঙ্গেলটা ডিগ্রিতে রাখছে, কিন্তু পোলের অ্যাঙ্গেলটা হচ্ছে আবার রেডিয়ানে রাখছে। আচ্ছা, আমাদের ফর্মুলা জানি কি ছিল, 2 ak rk টু দি পাওয়ার n cos বিটা kn প্লাস আলফা, Okay. ঠিক আছে? ওই আলফা কে আর সাথে তো ইউএন থাকতেছে। তো এখন দেখো তো আমার এ কে জানি কি এখানে কত, root over 10 to the power 2 root over 10/2। রুট ওভার 10/2, তো এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে রুট ওভার 10 হয়ে যাচ্ছে। তারপর আমার আর কে টু দি পাওয়ার n, তো আর কে হচ্ছে আমার কি 1/√2, তো 1/√2 আর টু দি পাওয়ার, হ্যাঁ বল। স্যার সূত্রে একটা ইউএন ছিল না সাথে? হ্যাঁ, ইউন তো থাকবে অবভিয়াসলি, ঠিক আছে, ইউন ধরে নিচ্ছে। আচ্ছা, তো এখানে কি হলো, √10/√2 অর্থাৎ √10/2 দেন rk এর ভ্যালু হচ্ছে এটা cos। আর কে যে আর কে মানে কি, ওই যে পি এর তোমার ম্যাগনিটিউডটা 1/√2 টু দি পাওয়ার n, আর আচ্ছা ধরো এটা বেশি, এখানে
এটা বেশি বড়, ঠিক erase করলে ভালো হয়। তো এই যে এখানে আমার r k to the power n করা হয়েছে, এরপরে কি cos বিটা কে n, তো বিটা কত এখানে π/4, 5/4 তো π/4 into n, আর আমার আলফা কত আলফা হচ্ছে মাইনাস -70.5, এখানে মাইনাস আছে আর পাশে দিয়ে তো আমার অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, বুঝলাম? জি স্যার। জি স্যার। তাহলে এই ফর্মুলা কখন ব্যবহার করব? যদি আমার কমপ্লেক্স কনজুগেট পোল পেয়ার আকারে যদি থাকে, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আচ্ছা, এটা হয়ে গেল আমার এক্সাম্পল 3.4.6 এবং 9। তোমাদের পরীক্ষায় যদি বলা থাকে যে নরমালি এরকম থাকবে যে ডিটারমাইন দ্য কজাল সিগন্যাল এক্সচেঞ্জ, যেটা জেড ট্রান্সফর্ম হচ্ছে এত, তো তোমাকে প্রথমে পার্শিয়াল ফ্র্যাকশন করে তারপর তোমাকে জেড ট্রান্সফর্মটা বের করতে হবে। বইতে তারা হচ্ছে দুইটাকে আলাদাভাবে লিখছে, কিন্তু তোমাকে পরীক্ষা করলে দুইটা একসাথে করতে হবে। আচ্ছা, এটা গেল আমার একদম 3.9। আচ্ছা, এরপরে পেজ 1, আচ্ছা 187 যদি ফেরত চাই, আমরা এই পর্যন্ত যেগুলো দেখছি সেগুলো হচ্ছে ছিল ডিস্টিংক্ট পোল। ডিস্টিংক্ট পোল মানে জানি কি? স্যার আলাদা আলাদা প্রত্যেকটা পোল আলাদা আলাদা জায়গায় স্যার একটা মানে ডিফারেন্ট পোল, মানে কারো কোনো সিমিলার কিছু নেই। তো এখন আমরা দেখবো হচ্ছে মাল্টিপল অর্ডার পোল অথবা হচ্ছে রিপিটেড পোল, মানে একই পোল, মানে একই জায়গায় একের অধিক পোল আছে। তো সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে তোমার অঙ্ক করার মেথডটা একটু ভিন্ন। তো সেটা যদি আমরা দেখি, এটা হচ্ছে তোর 3.4.7। এখানে একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এখানে বলো তো পোল কয়টা? 3টা বল স্যার। স্যার 3টা আছে স্যার। এখানে কি ফর্ম আছে? এটা হচ্ছে ধরো 1 প্লাস z টু দি পাওয়ার -1, আর এখানে হচ্ছে 1 মাইনাস z টু দি মাইনাস 1 আর 1 মাইনাস z টু দি মাইনাস 1। ঠিক আছে, মানে 3টা পোল আছে। এখন আমাকে বলো যে এখানে আমার নিচে হাইয়েস্ট পাওয়ার কত z এর? কিউব স্যার। স্যার হচ্ছে হ্যাঁ 3, মানে আমাকে যদি এটাকে পজিটিভ করতে চাই আমাকে উপর নিচে z কিউব দিয়ে গুণ দিতে হবে। কোন করতে হবে স্যার? ঠিক আছে, অর্থাৎ আমি উপরে z কিউব দিয়ে গুণ করলাম, তারপর এটার সাথে একটা z, এটার সাথে একটা z এবং এটার সাথে একটা z করলে কি হচ্ছে? এটা কি হবে বলো তো? 1/z প্লাস 1 z প্লাস 1 হবে z প্লাস 1 হবে z প্লাস 1 হবে। হ্যাঁ z প্লাস 1, আর একটা হচ্ছে z মাইনাস 1, মানে দুইবার থাকবে। ঠিক আছে, এবং উপরে তো আমার কি z কিউব ছিল, কিন্তু আমি ওটাকে ওই যে প্রসেসটা জানি কি একটা z কমন নিয়ে আমি এটাকে এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এখন আমার তো দেখতে পাচ্ছি যে আমার এখানে পোল একটা -1 এ আছে, এখন একটা দুইটা 1 এ আছে। এখন আমার নিয়ম অনুযায়ী আমি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন আকারে ভেঙে লিখলাম। তো এখানে আমার আগের মতই যেগুলা মানে যেটা আমার ডিস্টিংক্ট পোল, সেটা তো জাস্ট নরমাল উপায় বের করবা। a1 এর জন্য আমি জানি কি করব? a1 এর পোলকে দুই পাশে গুণ দিব। ঠিক আছে না? জি স্যার, পার্শিয়াল স্যার। ফ্র্যাকশন আমরা বের করতে জানি। ধর দুই পাশে আমি গুণ দিলাম, গুণ দিলে কি হবে? এটা আমার কাটাকাটি চলে যাচ্ছে, তারপর এই দুইটার সাথে আমার z প্লাস 1 গুণ হবে, তাই না? জি স্যার। আর এখানে এটা কাটাকাটি চলে যাচ্ছে, তারপর আমাকে এখানে অবভিয়াসলি z ইকুয়ালস টু -1 ভ্যালু বসাইতে হবে। এটা যদি বসাই আমার এইটা এবং এই দুটো তো 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে না? জি স্যার। এবং এখানে হচ্ছে আমি জাস্ট z ইকুয়ালস -1, তো উপরে -1 স্কয়ার করলে কত হবে? 1 হচ্ছে, আর নিচে দিলে কি হবে? 4 হবে স্যার। 4 হবে স্যার। -1 2 4, মানে কি যে 1/4 হচ্ছে। এর ভ্যালু 1/4। হ্যাঁ, তাহলে a1 এর মান আমার 1/4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমাকে, আচ্ছা এখানে একটা প্রবলেম আছে যে যখন আমার রিপিটেড পোল থাকবে তখন আর এটা কি 2 বসায় 4 পেলাম নাকি 1? আচ্ছা এখানে 1 বসে। এখানে হচ্ছে আমি a1 এর জন্য কি করব? এটার পোলের মান বসাবো না? পোলের মান কত? z ইকুয়ালস টু কি -1, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা তো কারেক্টলি চলে গেছে। এখানে -1 দিলাম, -1 -1 এর -2 হচ্ছে -2 স্কয়ার হচ্ছে 4।
জি। এই কারণে 1/4। আচ্ছা, তো এইভাবে তুমি a1 a1 ধরে পেয়ে গেলা। এখন আমার যেটা প্রবলেম যেটা হচ্ছে যে যখন রিপিটেড পোল থাকবে, তো রিপিটেড পোলের যেটা সিঙ্গেল এক্সপ্রেশন মানে যেটা ধরো একটা ফর্মে আছে, সেটা হচ্ছে নর্মাল উপায়ে বের করতে পারবে না। কিন্তু যেটা হাই পাওয়ার ফর্মে থাকবে, মানে ধরো এই যে জেড মাইনাস হোল স্কয়ার, এটাকে জাস্ট নর্মাল উপায়ে বের করতে পারবো। তো এখন যদি এটা a3 কথা চিন্তা করি, a3 যদি বের করতে চাই, বোথ সাইডে কি দিয়ে গুণ করবো? z minus 1 whole square. z minus 1 হোল স্কয়ার। জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে তো গুণ করলাম, এবং অবভিয়াসলি জেড ইকুয়ালস টু 1 মান বসাবা। তো যদি গুণ করি, দেখো এটা কাটাকাটি চলে যাচ্ছে, এখানে কাটাকাটি, আর এটার সাথে জাস্ট জেড মাইনাস ওয়ান থাকবে, আর আর এখানে তো জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার থাকতেছে। তো এখন আমি যদি এই মানটা যদি বসাই, তো কি হবে? আমার এটা তো কি 0 হয়ে যাচ্ছে, আর এটাও 0 হয়ে যাচ্ছে, আর শুধু a3 থাকতেছে এখানে। আর এখানে তোমার জেড ইকুয়ালস কত? 1 1 1। তো এখানে আমার কি 1, আর নিচে কি 2। 2 তো দেখো Half. হাফ হচ্ছে, হাফ আসবে। জি স্যার। ঠিক আছে? তো আমরা a3 টা পেয়ে গেলাম। কিন্তু আমি যদি a2 যদি বের করতে চাই, যদি এই উপায় করতে গেলে তোমার দেখবা যে ডিভাইড বাই 0 হচ্ছে। স্যার a1 আর a2 এর ভ্যালু বসাই দিলে তো a2 এর ভ্যালু পাওয়া যাবে, মানে a1 আর a3 এর ভ্যালু বসাই দিলে। না না, তা পাবা না আসলে। এখানে তোমার আমি a1 a3 তো বের করে ফেলছি, হ্যাঁ a2 যদি বের করতে চাই, নরমাল উপায় কি? z মাইনাস 1 দিয়ে গুণ দেব দুই পাশে। জি স্যার। জি স্যার, কিন্তু গুণ এটা দিয়ে যদি হচ্ছে যে কোনো একটা ভ্যালু বসাইলে স্যার পাওয়া যাবে, বাকি দুটো ভ্যালু ছাড়া। এটা দেখো, এখন আমি যদি ধরো এখানে বসাইলাম, 1/4। এখানে কত তুমি এটার ধরো মান তুমি জানো, বসাই দিছো, এটার মান বসাইছো। এখন তুমি a2 মান যদি বের করতে চাও, কি মান দিবা বলো? তোমাকে তো এটা বাদ দিতে হবে, তো z এর মান তো জানো না, এখন কি z বসাবো বলো? মানে আমরা ধরে নেব যেটার যেমন ওই দুইটা ভ্যালু ছাড়া যে কোনো ভ্যালু বসে বের করা যাবে। বের করা যাবে স্যার। আচ্ছা, এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো পারবা, কিন্তু সব ক্ষেত্রে তো পারবা না। এই কারণে তোমাকে জেনারেল কেসটা জানতে হবে যে কেমনে তুমি এই ক্ষেত্রে এটা বের করতে পারবা, ঠিক আছে? মানে ধরো সবসময় তো এটা করতে পারবে না আসলে। ধরো তোমার দুইটা আছে, সেক্ষেত্রে কি করবা? মানে দুইটা তোমার রিপিটেড পোল আছে, সেক্ষেত্রে কি করতে পারো? তা তো পারবে না। এই কারণে তোমাকে তোমার জেনারেল এক্সপ্রেশনটা একটু জেনে রাখো, যে ধরো আমি রিপিটেড পোলের ক্ষেত্রে যদি আমার পাওয়ার ধরো মানে যেটা হচ্ছে পাওয়ার টু দি মানে পাওয়ার 1 যেটা থাকে, সেই ক্ষেত্রে কি করবা? মানে সেটা যদি নর্মাল উপায়ে করতে চাও, সমস্যা কি হবে দেখো তো। আমি যদি z মাইনাস 1 দিয়ে যদি গুণ দেই দুই পাশে, কি হবে বলো তো? আমার এটা তো কাটাকাটি চলে গেল, এখানে জাস্ট একটা কমে গেল, এখানে তো আমি দিলে এটা তো 0 হয়ে যাবে। আর এখানে যদি দাও, এখানে কি হবে বলো তো এই 3 এর ক্ষেত্রে? নিচে একটা থাকবে। জিরো হবে না স্যার, নিচে একটা গেলে হবে। নিচে z মাইনাস 1 একটা বাকি থাকতেছে। এখানে যদি আমি এখন z এর মান যদি বসাই, তো এটা কি ডিভাইড বাই 0 হয়ে যাচ্ছে না? জি স্যার। তো এটা তো জি স্যার। করা পসিবল না। সেক্ষেত্রে উপায় যেটা হচ্ছে যে a3 বের করার সময় আমরা যে এক্সপ্রেশনে বের করছিলাম, ওই যে আমি দুই পাশে z মাইনাস 1 হোল স্কয়ার দিয়ে গুণ দিছি, সেটাকে আমি ডিফারেন্সিয়েশন করব z এর সাপেক্ষে। তো সেটা যদি এখন দেখি, এটা হচ্ছে তোমার, এটা কত এক্সাম্পল? 4.7। কিন্তু খেয়াল করে দেখো, এখানে কি হচ্ছে, আমি ওই যে আমার যে এক্সপ্রেশন যেটা ছিল, এই যে ইকুয়েশন 3.4.25, যেখানে আমি a3 বের করার জন্য আমি যে বোথ সাইডে z মাইনাস 1 হোল স্কয়ার দিয়ে গুণ দিছি, সেটাকে আমি z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। তা আপাতত রাইট হ্যান্ড সাইড যদি চিন্তা করে দেখি, a3 কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, z এর সাপেক্ষে 0 হবে। আর এই মাঝেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, কি পাবা? a2 ইন্টু a2 পাওয়া যায়, a2 z মাইনাস a2, তো a2 তো 0, a2 থাকবে z শুধু। মানে শুধু a2 থাকতেছে। আর এই পাশেরটা যদি ডিফারেন্সিয়েশন করো, এই যে তুমি u বাই v মেথডে, তারপরে যেটা দেখবে যে তোমার উপরে তোমার ওই z মাইনাস 1 দুইবারই থাকবে। তো আমি যদি z এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে দেখবা যে এটাও 0 হয়ে যাচ্ছে। মানে বেসিক্যালি
আমার এটা তো অলরেডি 0 হয়ে গেছে, মানে হয়ে যাবে, কারণ আমি আচ্ছা সরি এটা তো 0 হবে না, সরি A2 থাকবে না? মানে এটা 0 হবে, শুধু এটা থাকতেছে, এটা তো আমার 0 হয়ে গেছে। এখন এটাতে আমি যদি z equals to 1 বসাই তো এটা 0 হয়ে যাবে ডিফারেন্সিয়েশন করার পর। এখানে আমার রাইট হ্যান্ড সাইডে শুধু a2 থাকতেছে। এখন যদি লেফট হ্যান্ড সাইডে যদি চিন্তা করি, লেফট হ্যান্ড সাইডে আমার কি ছিল, এই যে আমার z²/z+1, তাই না? জি স্যার। হ্যাঁ, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি এই u/v মেথডে, এই যে ধরো এই যে v², তারপর হচ্ছে কি v ইন্টু মানে সেকেন্ড ইন্টু ডিফারেন্সিয়েশন ফার্স্ট মাইনাস ফার্স্ট ইন্টু ডিফারেন্সিয়েশন সেকেন্ড করে তারপর আমি z এর মান যদি বসে তাহলে দেখবো যে এটা ভ্যালু 3/4 হচ্ছে। তো কি দাঁড়াচ্ছে যে আমার a2 ইজ ইকুয়াল টু তোমার 3/4। ক্লিয়ার কি করা হয়েছে এখানে? স্যার ডিফারেন্সিয়াল করলাম কেন স্যার? মানে এটা হচ্ছে আমি যাতে করে a3 কে যাতে বাদ দিতে পারি, কারণ অরিজিনালি আমরা যখন a2 কে যখন বের করতে গিয়েছিলাম তখন a3 তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছিল, তাই না? যখন z এর ভ্যালু বসাচ্ছিলাম, তাই প্রবলেম হচ্ছিল না? স্যার A1 যেভাবে ভাগ করছে এভাবে ভাগ করলে তো হয় না তো। একটু আগে দেখালাম না যে আমি যদি a1 যেভাবে বের করছি সেভাবে যদি a2 বের করতে চাই, আমার a3 টা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। কারণ a3 কি হচ্ছে, a3 কে আমি z-1 তে গুণ দিলে কি হবে, z-1 হচ্ছে। এখন এখানে যদি z এর ভ্যালু মানে a2 এর যে রুটের মান কত বলতো a2 এর ক্ষেত্রে? a2 এর ক্ষেত্রে আমার রুটের মান কত, পোলের মান কত? 1 1। এখন এখানে 1 বসে বলো তো কি হবে এখানে? 0 0 a3/0। তাহলে এটা তো করা পসিবল না, তুমি তো জানো না এটা আনডিফাইন মানে কি, মানে এটা করা অ্যান্সার আমি জানি না আসলে কি হবে। যদি বলা হয় ইনফিনিটি কিন্তু এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে আনডিফাইন, মানে এটা করা সম্ভব না। এই কারণে আমি এই রিপিটেড পোলের ক্ষেত্রে যখন লোয়েস্ট পাওয়ার মানে এই যে পাওয়ার 1 এর ক্ষেত্রে আমি যদি বের করতে চাই, মানে জেনারেল ক্ষেত্রে যেটা হবে যে আমার রিপিটেড পোলের হাই পাওয়ার যেটা আছে মানে ধরো যে z-1² সেটা বের করার এক্সপ্রেশনকে আমি ডিফারেন্সিয়েশন করবো z এর সাপেক্ষে, তারপর সেখানে আমি a2 পোলের মান বসাবো। মানে আমরা তো তাই করছি না এখানে, এই যে আমার হচ্ছে যে a3 এক্সপ্রেশনকে বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করছি, করে আমি a2 পোলের মানটা বসাইছি, বসানোর পর আমি a2 মানটা পেয়ে যাচ্ছি, যেখানে আমি পেলাম কি 3/4। ক্লিয়ার হয়েছে জিনিসটা কি করা হয়েছে এখানে? মানে উদ্দেশ্য হচ্ছে যে আমার যদি রিপিটেড পোল থাকে তাহলে ওই রিপিটেড পোল ধরো দুইবার রিপিট হয়েছে মানে কি একবার পার্শিয়াল ফ্র্যাকশন একবার ওটা পাওয়ার 1 আকারে থাকবে, একবার পাওয়ার 2 আকারে থাকবে। যদি তিনবার রিপিট হয় তাহলে কি হবে, 1 2 3 ফর্মে থাকবে। ঠিক আছে না? আর জি স্যার। ডিফারেন্সিয়াল করে তো স্যার A2 ভাগ করলাম স্যার, তারপরে A3 ভাগ করলাম কিভাবে? a3 এবং a1 একটু আগে দেখালাম না, a3 a1 আমরা তো নরমাল উপায়ে বের করছি, মানে এর আগের এক্সাম্পল যেভাবে বের করছি সেভাবেই a1 এবং a3 বের করছি। কিন্তু a2 এর ক্ষেত্রে একটু স্পেশাল জিনিস, সেটা হচ্ছে a3 এক্সপ্রেশনকে ডিফারেন্সিয়েশন করব, তারপর ওখানে a2 রুটটা বসাবো। আর তোমরা যেটা বলতেছিলে যে আমরা a1 a3 বের করে ডাইরেক্ট বের করতে পারবো, কিন্তু এটা হচ্ছে সবসময় সম্ভব না। স্পেশালি ধরো তোমার এক্সপ্রেশনে রিপিটেড পোল দুইবার আছে, মানে দুইটা আলাদা আলাদা আছে, তো সেই ক্ষেত্রে তো সেটা করতে পারবে না। এই কারণে জেনারেল উপায়টা জেনে রাখো। আচ্ছা, তো এটা হয়ে গেল আমরা এক্সাম্পল 3.4.7। এটা নিয়ে কারো কনফিউশন আছে কি করা হয়েছে এখানে? স্যার ওই বোর্ডের লেখাটা একটু যাবেন, ওই একটা বোর্ডের যে পেজ হ্যাঁ, আছে বলো। স্যার, এখানে যে ব্লু কালার দিয়ে লিখছে 0 ফর z equals to 1 a2 minus 0, স্যার এটা দ্বারা কি বুঝাইছেন স্যার? মানে আমি তো এখানে ডিফারেন্সিয়েশন করলাম, করে আমি হচ্ছে a2 যে পোল সেটার মান বসাইছি। যেমন ধরো আচ্ছা a3 তো 0 হয়ে যাচ্ছে, কারণ ডিফারেন্সিয়েশন করলে 0 হবে। ঠিক আছে না? ঠিক আছে? জি স্যার। করে দেখতে আচ্ছা, হবে স্যার। বুঝছো নাকি বুঝো না এখন? আর এটা হচ্ছে a2 কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে, a2z মাইনাস a2 ডিফারেন্সিয়েশন করলে এটা তো আমার 0 হয়ে যাচ্ছে, আর এটার জন্য শুধু a2 থাকতেছে। এটা তো হয়ে গেল। এটার ক্ষেত্রে এটা যদিও এখানে করে দেখানো হয়নি, কিন্তু তুমি যদি ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো, নিচে কি z1 স্কয়ার হবে, উপরে কি হবে বলো তো? z+1 1 হোল স্কয়ার মানে তোমার z+1 এর ডিফারেন্সিয়েশন হবে, তাই না? উল্টা হলো না স্যার, আগে তো আগে ভি স্যার ভি থাকবে। z+1 থাকবে, মানে আচ্ছা, এটাকে এটা তো z-1টাকে হ্যাঁ, হ্যাঁ, করতে হ্যাঁ। হ্যাঁ,
জি তো স্যার এটার স্যার ডিফারেন্সিয়েশন ইউবি সূত্র না স্যার, ইউ বাই বি এর হ্যাঁ সূত্র না? তাহলে z হ্যাঁ প্লাস তারপর কি 1 ইনটু সেটা তারপর এটা হচ্ছে তোমার ওইটার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? হ্যাঁ, যেটা করবো যে আমার ওয়ান সিচুয়েশন দুইটার জন্যই আমার কি z-1 এক্সপ্রেশনটা থাকবে। এখন আমি যদি z=1 ভ্যালু বসাই তো পুরোটা কি আমার 0 হয়ে যাবে না? জি স্যার উপরে কি 0 - 0 হচ্ছে, এই কারণে এটা করে দেখানো তুমি স্যার চাইলে অতখানি দেখানো তো দরকারই নেই, জাস্ট z ইজ ইকুয়াল টু 0 পুট করে দিলে ওটা 0 হয়ে যাবে, ডিফারেন্সিয়েশনের দিকে যাওয়ার তো দরকার নেই আপাতত। ঠিক আছে না, আমাকে ডিফারেন্সিয়েশন করে তারপর হচ্ছে ভ্যালু বসাইতে হবে, আগে ভ্যালু বসে ডিফারেন্সিয়েশন করতে পারবো না, এটা হচ্ছে উপায়। আচ্ছা যাই হোক, তো আমার 3.4.7 হয়ে গেছে। বুঝছো কি করা হয়েছে এখানে? বুঝতে পেরেছো? ওই বাসাকে প্র্যাকটিস করবো, তাহলে ভালো মতো ক্লিয়ার হবে, ঠিক আছে? স্যার ফার্স্টে দেখলাম রাফ করার সময় উপরে জেড কিউব লিখলেন স্যার। এটা কি জেড কিউব দিয়ে গুণ দিচ্ছি না বোথ সাইডে? আমরা এখানে পাওয়ার কি জেড কিউব না, জি স্যার। এখানে আমি উপর নিচে আমি জেড কিউব দিয়ে গুণ দিচ্ছি। কিভাবে এখন আমার হচ্ছে এখানে কি জেড কিউব আর নিচে তো এটা হচ্ছে, আমি এখন এটাকে প্রপার করার জন্য একটা জেড কমন ওই পাশে নিয়ে গেছি, এই যে এখানে আসছে। ও হ্যাঁ স্যার, জি স্যার ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, তো এটা হয়ে গেল আমার অ্যাট লিস্ট পার্শিয়াল ফ্র্যাকশন পার্ট। এখন হচ্ছে অ্যাকচুয়াল তোমার এই ইনভার্স জেড ট্রান্সফর্মটা করতে হবে। তো সেটার জন্য তোমার এক্সাম্পল 3.4.10 এ দিতে হবে। তো 3.4.10টা যদি খেয়াল করে দেখো যে আমার এই যে এক্সপ্রেশনটা পেলাম আর আমার ওই যে a1 a2 এবং a3 আকারে ধরে লেখা হয়েছে। আচ্ছা, এখন এটাকে আমরা জাস্ট টেবিল ইউজ করে, এই যে টেবিল ব্যবহার করে এটাকে এখন ইনভার্স জেড ট্রান্সফর্ম করব। তো প্রথমটা বলো তো কি টাইপের এক্সপ্রেশন? এই প্রথমটা 1/1 minus a ওই z আলফা টু দি পাওয়ার n মানে স্যার এটা ঠিক আছে না? a টু দি পাওয়ার n un এটা স্যার। হ্যাঁ, এবং জি স্যার এখানে সবগুলোর সাথে তো un থাকবে ছিল মনে হয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বলেই দিছে কজাল সিগন্যাল, তো এখানে un হবে। এখন বলো তো যে এটার জন্য a এর মান কত? প্রথমটার জন্য 1 না 1 না তো -1 না, মাইনাস 1 সরি -1। আর সামনে তো একটা ও হ্যাঁ -1/4 গুণ হচ্ছে, এখানে দেখো এই যে 1/4 ইনটু a মানে -1 টু দি পাওয়ার n ইনটু un। un আর সেকেন্ডটার জন্য এর মান কত? এর মান হচ্ছে প্লাস n প্লাস 1 স্যার। +1 আর সামনে তো এই যে 3/4 গুণ হচ্ছে, এখানে 3/4 তাহলে 3/4 শুধুমাত্র 3/4 টাই 1 থাকবে। টু দি পাওয়ার n। আচ্ছা 1 এটা তো লেখার প্রয়োজন নেই, এখানে বাদ দিয়ে দিছি, আর সাথে un আছে। আচ্ছা বলো তো দ্বিতীয়টা কিসের এক্সপ্রেশন এটা? স্যার এই যে এই যে n, 4 নাম্বার, স্যার মাইনাস স্যার। জি স্যার 4 নাম্বার এটা a z টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস a z টু দি পাওয়ার হোল স্কয়ার, যেটা হচ্ছে এই যে ইউনিট র্যাম্প, আগে যেটা 10 গুণ হবে আর কি n n n a টু দি পাওয়ার n un। তো এটা যদি এখানে দেখো এর ভ্যালু 1, n এর ভ্যালু 1। মানে n a টু দি পাওয়ার n un ইজ ইকুয়াল টু কি a z টু দি -1 বাই কি এখানে 1 মাইনাস a 1 হোল স্কয়ার। তো এখন বলো এখানে এর মান কত? এর মান 1 স্যার। a হচ্ছে এখানে 1, তো এখানে আচ্ছা 1 টু দি পাওয়ার n তো কিছু লেখা দরকার নেই, এখানে n un হচ্ছে, ঠিক আছে না? জি স্যার, আর সামনে তো হাফ গুণ আছে, ক্লিয়ার? শুধু কনস্ট্যান্ট স্যার আছে। তো ওটাকে জাস্ট তারা un কমন আলাদা লিখছে, বুঝা গেছে? জি স্যার। তো এই পার্ট মানে যে জি স্যার পার্শিয়াল ফ্র্যাকশনটাই হচ্ছে মেইন পার্ট, বাকিগুলা জাস্ট পারলে জানলে খুব সহজে করে ফেলতে পারো। তোমার জাস্ট ওই টেবিলটা জানতে হবে, টেবিল দেখে কেমনে করবা। তো নর্মালি তোমার টেবিল মানে তোমার টেবিল কি করতেছে যে স্ট্যান্ডার্ড ফর্মটাকে আমি ইউজ করে ইনভার্স যে ট্রান্সফর্ম করতেছি, কিন্তু কিছু কিছু এক্সাম্পলে দেখবা যে এক্স্যাক্টলি স্ট্যান্ডার্ড ফর্ম পাচ্ছ না, সেক্ষেত্রে তোমাকে একটু ম্যানিপুলেশন করে বের করতে হবে, যেটা আমি তোমাদের পরে কোন একটা এক্সাম্পলে দেখাবো। ক্লিয়ার হয়েছে এখানে কি করছে? ক্লিয়ার? জি স্যার আর যদি কমপ্লেক্স পোল আসে স্যার তাহলে তো হচ্ছে মানে ওই যে ফর্মুলাটা ইউজ হ্যাঁ করে ফর্মুলা ইউজ করবে, এই যে উপরে যে ফর্মুলা, এই যে एग्जांपल 3.4.9 যেটা বের করছে। আচ্ছা এটা গেল, a কে রইটা a কে আর কে রইটা ওই যে 2 ak into rk to the power n cos beta n beta kn plus alpha k,
আর ইউএন ধরো সাথে থাকবে। Yes. আচ্ছা এখন হচ্ছে তোমার sir. সেকশন 3.5.1, এটা হচ্ছে রেসপন্স অফ সিস্টেমস উইথ রেশনাল সিস্টেম ফাংশনস। তো রেশনাল ফাংশন মানে জানি কি? রেশিও Sir, integer, দুইটা ইন্টিজারের রেশিও, না, ওটা হচ্ছে রেশনাল নাম্বার অথবা নাম্বার, ও সরি, রেশনাল ফাংশন হচ্ছে রেশিও অফ টু ফাংশন সবগুলো root- যেটার কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে রেশনাল। ঠিক আছে, যেমন ধরো এক্স জেড হচ্ছে একটা রেশনাল ফাংশন যেটা হচ্ছে রেশিও অফ এন এবং কিউ, এন জেড বাই কিউ জেড। একইভাবে আমার এইচ জেড হচ্ছে রেশিও অফ টু, মানে এটাও একটা রেশনাল ফাংশন যেটা হচ্ছে বি জেড বাই এ জেড। তো আমরা জানি যে ওয়াই জেড হচ্ছে কি এইচ জেড ইন্টু এক্স জেড। তো আমি চাইলে এটাকে দুইভাবে গুণ করে লিখতে পারি। এখন এটাকে যদি ইনভার্স জেড ট্রান্সফর্ম করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি সামেশন এ কে বাই 1 মাইনাস পি কে জেড টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস সামেশন কিউ কে বাই 1 মাইনাস ছোট হাতের কিউ কে ইন্টু জেড মাইনাস 1। এখানে আমার এখানে এই পার্টটা হচ্ছে আমার তোমার এইচ জেড এর অংশ, আর এটা হচ্ছে ধরো তোমার এক্স জেড এর অংশ। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন বলো, আচ্ছা এই জেডটা জানি কি? ফ্রিকোয়েন্সি রেসপন্স, না, এটা হচ্ছে আমার ইম্পালস রেসপন্স। ঠিক আছে, এইচ, এইচ মানে এটাকে বলতে হবে যে ট্রান্সফার ফাংশন, মানে ইম্পালস এইচ এন যেটা ইম্পালস রেসপন্স, সেটা হচ্ছে তোমার জেড ট্রান্সফার, তাই না? মানে বেসিক্যালি এটাকে সাধারণত ওই সিস্টেম রেসপন্স বলা, না সিস্টেম রেসপন্স না, এটাকে হচ্ছে ট্রান্সফার ফাংশন অথবা সিস্টেম ফাংশন, এটা ঠিক জি আছে সেটা। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারি যে আমার এই সিস্টেমে দুইটা জিনিস, একটা হচ্ছে আমার ন্যাচারাল রেসপন্স আর একটা হচ্ছে আমার ফোর্সড রেসপন্স। ন্যাচারাল রেসপন্স হচ্ছে যে আমার এই এইচ জেড এর যে পোল আছে তো সেটার জন্য আমার যে ফাংশন অথবা যেটা কারণে মানে পোলের জন্য তো আমার সিস্টেম কিছু পরিবর্তন হবে, তাই না? মানে পোল লোকেশন চেঞ্জ হলে আমার সিস্টেম প্রপার্টিটা চেঞ্জ হয় না? ধরো পোল আমার ধর অরিজিনাল যত কাছাকাছি যাবে তত তাড়াতাড়ি ডিকে করবে, মানে পোল লোকেশনের উপর ভিত্তি করে আমার সিস্টেম রেসপন্সটা চেঞ্জ হবে। ঠিক আছে না? জি জি স্যার, স্যার। পোলের জন্য স্যার ন্যাচারাল রেসপন্স। হ্যাঁ, তো সেই হিসাবে আমার এই এইচ সেট মানে আমার ইম্পালস রেসপন্স অথবা এই ট্রান্সফার ফাংশন বলতে পারো, অথবা বলতে পারো যে এইচ জেড এর জন্য যেসব পোল পাচ্ছে সেটার ইফেক্টটা হচ্ছে আমার ন্যাচারাল রেসপন্স। আর আমার কারণ এটা ইনপুট ছাড়াই আমি রেসপন্সটা পাচ্ছি, ন্যাচারালি সিস্টেম রেসপন্স হচ্ছে। আর ইনপুট যদি দেই তা আমি কি সিস্টেমকে ফোর্স করতেছি না যে আমি একটা স্পেসিফিক ইনপুট দেব, সিস্টেমকে ফোর্স করতেছি একটা রেসপন্স পাওয়ার জন্য। এখানে ইনপুটের জন্য যেই চেঞ্জটা হচ্ছে মানে ইনপুটের পোলের জন্য যে চেঞ্জ হচ্ছে সেটাকে বলা হচ্ছে আমার ফোর্সড রেসপন্স। ক্লিয়ার? জি স্যার। তো বলতে পারো ওয়াই এন আর হচ্ছে আমার সিস্টেমের ন্যাচারাল রেসপন্স আর ওয়াই এফ আর হচ্ছে আমার সিস্টেমের ফোর্সড রেসপন্স। এখন এটাই যদি আমি ব্যবহার করে যদি নেক্সট সেকশনে যদি যাই, যেটা সেকশন 3.5.2, তো এখানে একটা হচ্ছে কি ট্রানজিয়েন্ট এবং স্টেডি স্টেট। তো যদি দেখি যে আমার ধরো এই যে ওয়াই এন আর মানে আমার ন্যাচারাল রেসপন্স হচ্ছে যে এ কে ইন্টু পি কে টু দি পাওয়ার এন ইউএন, এই ফর্মে আছে। যদি পিক এর মান যদি লেস দেন 1 হয় এটা মানে কি ডিকিং এক্সপোনেনশিয়াল না? জি স্যার। তো এটা অর্থ বোঝাচ্ছে এন এর মান যত বাড়তে থাকবে এটার ইফেক্ট তত কমে থাকবে, ইনফিনিটি দেখলে একদম পুরো জিরো হয়ে যাবে না? জি স্যার। তো এই কারণে এটাকে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। যদি আমার পিকের মান মানে পোলের মান যদি লেস দেন 1 হয় সেক্ষেত্রে এটা আস্তে আস্তে যত এন বাড়বে তত এটার ইফেক্ট কমতে থাকবে এবং ইনফিনিটি থেকে এটা জিরো হয়ে যাচ্ছে, এখানে এটাকে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। কিন্তু আমার যদি ওই ফোর্স রেসপন্সের ক্ষেত্রে যদি আমার এটার এক্সপ্রেশনটা যদি সকল এন এর জন্য মান থাকে মানে সকল এন এর জন্য আমার মানটা যদি পারসিস্ট করে সেটাকে বলা হচ্ছে একটা স্টেডি স্টেট রেসপন্স। যেমন ধরো একটা কোসাইন সিগন্যাল, কোসাইন সিগন্যাল কি তোমার সকল এন এর জন্য কি এক মান পাবা না, মানে স্টেডি স্টেট ওটা তার বাড়বেও না
মানে রেঞ্জের মধ্যে ভ্যারি করবে, কিন্তু ওটা তো সবসময় মানটা থাকবে। এই কারণে এটা বলা হচ্ছে যদি আমার একটা ফোর্স রেসপন্সের ক্ষেত্রে আমার আউটপুটটা যদি সকল এনের জন্য পারসিস্ট করে যেখানে এই মানটা, তাহলে এটাকে বলা হচ্ছে স্টেডি স্টেট রেসপন্স। ক্লিয়ার জিনিসটা? আমার ন্যাচারাল রেসপন্স যদি পোলের মান লেস দেন 1 হয় তাহলে ওটা ট্রানজিয়েন্ট রেসপন্স হবে, আর ফোর্সড রেসপন্সটা যদি সকল এনের জন্য পারসিস্ট করে সেটাকে বলা হচ্ছে আমার স্টেডি স্টেট রেসপন্স। ক্লিয়ার জিনিসটা? বলতে কি স্যার? হুম? পারসিস্ট বলতে কি আসলে? সবসময় পাওয়া যাবে, সবসময় থাকবে, কখনো এটার এফেক্ট কমে যাবে না। বুঝতে পারছো? স্যার নেগেটিভ হলে তো পারসিস্ট করবে না। হ্যাঁ, নেগেটিভ হলে পরে মানে এফেক্টটা থাকবে। তোমার ডিকিং এক্সপ্রেশন কি আস্তে আস্তে অনেক ছোট হয়ে যাচ্ছে, ইনফিনিটি থেকে 0 হয়ে যাবে, কিন্তু এই স্টেডি স্টেটের ক্ষেত্রে ইনফিনিটিতে গেলেও আমার ভ্যালু থাকবে আসলে। ক্লিয়ার? বুঝলা? জি বুঝতে স্যার। পারছো? আচ্ছা, তো এটা আমি একটা এক্সাম্পল থেকে যদি দেখি, যে এখানে এক্সাম্পল তোমার 3.5.1, এখানে একটা বলা হচ্ছে যে ডিটারমাইন দ্য ট্রানজিয়েন্ট এন্ড স্টেডি স্টেট রেসপন্সেস অফ দ্য সিস্টেম ক্যারেক্টারাইজড বাই দ্য ডিফারেন্স ইকুয়েশন। এই যে আমার yn ইকুয়ালস টু 0.5 y অফ n minus 1 প্লাস x of n, যেখানে ইনপুট সিগন্যাল দেওয়া আছে x of n ইজ ইকুয়ালস টু 10 cos pi n/4 un, আর বলা হচ্ছে যে সিস্টেম ইজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট, মানে কি আইসি হচ্ছে 0। আচ্ছা, তো প্রথমত তারা এইচ অফ জেড বের করছে। এখন আমাকে একটু বলো তো যে ডিফারেন্স ইকুয়েশন যদি দেওয়া থাকে, এখান থেকে তোমরা সিস্টেম ফাংশন অথবা ট্রান্সফার ফাংশন অথবা এইচ অফ জেড কেন বের করবে? আউটপুট বাই ইনপুট। h of z y of z by x of z। হ্যাঁ, মানে তুমি এটাকে প্রথমে জেড ট্রান্সফর্ম করবা, তারপর হচ্ছে আমরা এই রিলেশনটা ইউজ করবা যে ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু কি এইচ অফ জেড ইন্টু তোমার এক্স অফ জেড। ঠিক আছে, তো ওখান থেকে আমরা বেসিক্যালি এই ওয়াই অফ জেড কে তুমি এই এক্স অফ জেড দিয়ে ভাগ দিবা। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এটা যদি আমরা টাইম রেসপন্স বের হলো স্যার। এটা কত 3.5.1, এই যে এখানে দেখো এই যে y of n is 0.5 y n minus 1 x of n, তো এটা যদি z ট্রান্সফার করি y n, তো y of z হচ্ছে, আর n minus 1 কি ইউনিট দিলে এখানে আমি z টু দি পাওয়ার -1 দিয়ে গুণ দিচ্ছি, আর প্লাস x of z হচ্ছে, তবে এখানে আমি y of z যদি কমন নেই আর এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হচ্ছে h of z is equal to 1/1 minus 0.5 into z to the power -1। ঠিক আছে? জি ঠিক স্যার। আছে, আচ্ছা বলো তো এখানে n প্লাস 1 জি হলে কি স্যার। হবে? n প্লাস 1 হলে স্যার z টু স্যার দি শুধু পাওয়ার z হবে স্যার, শুধু z শুধু হবে z। স্যার। শুধু আর z যদি n হবে। মাইনাস 2 হয় তাহলে n মাইনাস 2 হলে স্যার z টু দি পাওয়ার z to the power এবার -2 টু হবে। দ্যাট ইন বাই হ্যাঁ z টু দি পাওয়ার -2 হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তো আমার এখানে h of z পেয়ে গেলাম, এখন হচ্ছে x of z আমাকে বের করতে হবে। x of z কেন করব? আমার cos এখানে দেওয়া আছে, তা বলো তো x of n কে আমরা z ট্রান্সফর্ম করব, এটা কোন ফর্মুলা ইউজ করব বলো তো এখানে? সব n স্যার কে z কোসাইনের একটা ফর্মুলা আছে স্যার, cos এর টা স্যার cos n এই un যে আছে যেটা এটা। 7 cos নম্বর omega n un cos omega un টা কি 1 minus z to the power -1 cos omega naught by 1 minus 2 z to the power -1 cos omega naught plus z to the power -2। এটা তো সেটাই, ডাইরেক্ট বসাই দিলে হবে, দেখানো তো লাগবে না স্যার কিভাবে। না দেখা লাগবে না তোমার, কিন্তু তোমাকে এটা জানতে হবে তো, নাহলে কেন করবো। এই যে এখানে কই গেল, এই যে তো 10 cos pi n/4 un, এখানে জাস্ট z ট্রান্সফর্ম অফ এটা জাস্ট বসাই দিলা আর এখানে 10 দিয়ে গুণ করে দিলা। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা করছে দেখো 1 minus z to the power cos omega naught, তো cos of pi/4 কত হয় 1/√2, এখানে 1/√2 বসানো হয়েছে, আর এখানে 1 minus 2 z to the power -1 cos omega naught, এখানে আবার 1/√2 আর প্লাস z to the power -2, আর এখানে 10 দিয়ে গুণ করতেছি। আচ্ছা এটা হয়ে গেল আমরা x of z। এখন আমাকে অবভিয়াসলি y z টা বের করতে হবে, কারণ আমার কি বলা হচ্ছে ট্রানজিয়েন্ট এন্ড স্টেডি স্টেট রেসপন্স আমাকে বের করতে হবে। তো y z টা বের করে নিই, তো y z এর জন্য x of z সরি h of z ইনটু x of z, মানে বেসিক্যালি এটাকে গুণ করতেছি। ঠিক আছে না? তো জি স্যার। গুণ করে মানে এই দুইটাকে গুণ করলাম, গুণ করে ধরো যেটা হচ্ছে এই যে 10 এই যে বেসিক্যালি কি হচ্ছে h of z টা নিচে আসছে, মানে তোমার
এই যে এই অংশটা তুমি যে এখানে আসছে, আর এই এক্সেস যেটা ছিল সেটাতে যে আমার 10 আসছে, আর উপরে তো যে 1 মাইনাস 1/√2 ইন্টু জেড মাইনাস এটা এখানে আসছে, আর নিচে হচ্ছে আমার এই যে 1 মাইনাস 2/√2 তে √2 হয়, আর এখানে প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, এরপর তো তোমার এখানে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে আগের মতোই, যে আমার 3টা পোল আছে। আচ্ছা, এটা তো কি একটা কমপ্লেক্স ইকুয়েশন, তো ওখান থেকে আমরা এই যে মাইনাস বি প্লাস মাইনাস করলে আমার পোল কমপ্লেক্স পোল পেয়ার আসতেছে, যে এটা এই ফর্মে ধরো ই টু পাওয়ার জে পাই বাই 4, মানে এটা পোলার ফর্মে যদি লিখি, তো ওটা জাস্ট এখানে লেখা হয়েছে। আর এখান থেকে আমরা চাইলে মানে 3টা কোএফিসিয়েন্ট বের করতে পারবো, যে A1 A2 এবং ধরো A3। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই এক্সাম্পলে তারা হচ্ছে এই কোএফিসিয়েন্ট বের করে দেখায় নেই, তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তুমি এইটা বের করবা, ঠিক আছে? বুঝতে পারছো? এটাকে যে পার্শিয়াল ফ্র্যাকশন করে বের করতে হবে। হ্যাঁ, পার্শিয়াল ফ্র্যাকশনকে বের করবা। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে xz আর yz টা কিভাবে বের করলেন স্যার? তোমাকে একদম প্রথমে যেটা দেখলাম সেটা স্যার ওই যে ওই পেজের স্যার, আগের পেজের, মানে ওই বোর্ডের পেজটা স্যার। জি স্যার। হ্যাঁ, কোনটা? স্যার এই যে yz, এই যে yn এর নিচে যে yz টা, মানে এটা জেড জি ট্রান্সফার করছি। তুমি কি ছিলে না কিছুক্ষণ আগে উপস্থিত? স্যার তো স্যার। তাহলে তখন জিজ্ঞেস করো নাই? তুমি বলতেছিলাম এই যে YFN কে জেড ট্রান্সফার করছি। Y এন জেড ট্রান্সফার কি? Y অফ জেড 0.5 ইন্টু Y অফ n মাইনাস 1, জেড ট্রান্সফার করলে কি হয় বলো? ইউনিট ডিলে না এটা? জি স্যার। তো ডিলে মানে কি? জেড টু মাইনাস 1 গুণ করা। আচ্ছা আর এক্স অফ এন তো এক্স অফ জেড হচ্ছে, তারপর এখানে জাস্ট অ্যালজেব্রা করে তোমরা এটা পাচ্ছি। ক্লিয়ার? আর স্যার এই যে y অফ z এর ক্ষেত্রে, x অফ z এর ক্ষেত্রে স্যার এই পাশে জেড ট্রান্সফার করছি এই যে তোমার টেবিল ব্যবহার করে, এই যে এটা 7 নাম্বার। কেন এটা করছো না আগে? জি স্যার। ওটাই জাস্ট করা হয়েছে এখানে। আর এখানে তো দুইটাকে গুণ করে দিছি, কারণ আমি ওয়াই জেড করতেছি, এইচ অফ জেড আছে এক্স অফ জেড আছে, দুইটাকে গুণ করলে ওয়াই অফ জেড হয়ে যাচ্ছে। ওটা করলাম, তারপর ওটাকে আমাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে 3টা পোলের জন্য আমি কোএফিসিয়েন্ট আমাকে বের করতে হবে, যেটা করে দেওয়া নাই, তোমরা হচ্ছে বাসায় গিয়ে করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এটা হয়ে গেল। তো দেখো আমার 3টা পোল এবং 3টা কোএফিসিয়েন্ট পেয়ে গেছি। আচ্ছা, এখন বলো তো এখানে কোনটা ন্যাচারাল রেসপন্স আর কোনটা ফোর্সড? এই যে 3টা যে আমার এক্সপ্রেশন পেলাম, এখানে কোনটা ন্যাচারাল আর কোনটা ফোর্সড? স্যার 0.5 যেটা ওইটা হলো ন্যাচারাল, আর ই টু দি পাওয়ার যেটা ওগুলো হলো ফোর্স। কারণ ন্যাচারাল হচ্ছে যে এইচ এস জেড এর পার্ট, কম। এইচ এস জেড হচ্ছে কি 0.5, অর্থাৎ এটা হচ্ছে আমার ন্যাচারাল রেসপন্স, আর এই দুইটা হচ্ছে আমার কি ফোর্সড। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো দেখো যখন ন্যাচারালটা করতেছে, এখন এটাকে ইনভার্স জেড ট্রান্সফার করি, তো এটা এই যে এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম 1/1 মাইনাস এ জেড টু দি মাইনাস 1, তাই করছে না এখানে? জি স্যার, এ টু দি পাওয়ার এন ইউএন। করছে। আর এই পাশেরটা তো এই যে তোমার ওই যে ফর্মুলা ইউজ করছে, ফর্মুলাটা জানি কি ছিল? ওই 2 এ কে ওইটা। হ্যাঁ, 2ak rk টু দি পাওয়ার n cos বিটা kn প্লাস আলফা k জি স্যার। ইন্টু un। তো ওটাই জাস্ট এখানে তারা করছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ফোর্সটা পেয়ে গেলাম এবং ন্যাচারালটা পেয়ে গেলাম। ক্লিয়ার কি কি করছে এখানে? জি স্যার। আচ্ছা। ফোর্স মানে হচ্ছে এটা মানে এক্স অফ জেড যে পার্টটা থাকবে ওইটা হচ্ছে ফোর্স। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, তারা হচ্ছে এখানে বলছে যে এটা ন্যাচারাল অথবা ট্রানজিয়েন্ট। বলো তো এটা কেন ট্রানজিয়েন্ট হচ্ছে? কারণ এটা ডিকেইং একের থেকে এক্সপোনেনশিয়াল কম না স্যার, লেস হ্যাঁ। দ্যান 1 আছে 0.5। ওই যে 0.5 টু দি পাওয়ার n, এটা তো কি আমরা ডিকেইং এক্সপোনেনশিয়াল, এই কারণে এটা ট্রানজিয়েন্ট। আর বলো তো এটা কেন স্টেডি স্টেট? স্যার এটা ইনফিনিটি পর্যন্ত স্যার মানে এটা তো কোসাইন, যে কোসাইন যেহেতু স্যার মানে এটা সব সময় ভ্যালু পাওয়া থাকতেছে যাবে। এবং এখানে কোনো ডিকেইং পার্ট নাই, এই কারণে এটা হচ্ছে আমার স্টেডি স্টেট। বুঝা গেছে? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা গেল আমার এক্সাম্পল। স্যার তাহলে কি স্যার এই যে ন্যাচারাল রেসপন্সের জন্য ট্রানজিয়েন্ট না, সব সময় হবে না, কিন্তু এই ক্ষেত্রে এটা হচ্ছে কারণ এটা আমার ডিকেইং এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, তুমি দেখবা যে n ইনফিনিটিতে গেলে আমার এই এক্সপ্রেশনটা কি ডিকে করবে নাকি করবে না?
এটা খেয়াল করে দেখবা, বুঝলা? জি স্যার। আচ্ছা, এবং পরেরটার জন্য স্টেডি স্টেটের ক্ষেত্রে মানে ফোর্সের ক্ষেত্রে যদি এটা সবসময় থাকে, মানে নর্মালি সাইনোসয়েডাল হলে সবসময় থাকবে, সেই ক্ষেত্রে তোমার এটা স্টেডি স্টেট। আচ্ছা, এটা গেলো আমার এক্সাম্পল 3.51। এরপর হচ্ছে আমার সেকশন 3.5.3। এখন হচ্ছে কজালিটি এবং স্টেবিলিটি। আচ্ছা, বলো তো একটা সিস্টেম কখন কজাল হয় যদি এইচ অফ এন চিন্তা করি? প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট আর পাস্টের ভ্যালু। হ্যাঁ, প্রেজেন্ট আর পাস্ট। কজাল সিস্টেম হচ্ছে যে শুধু প্রেজেন্ট পাস্ট ভ্যালু ইউজ করে, অথবা আমি যদি এইচ অফ এন চিন্তা করি তাহলে n লেস দেন 0 এর জন্য আমার এইচ অফ এন 0 হবে। এটা আমরা আগেও দেখেছিলাম, মনে আছে না? জি স্যার। আচ্ছা, তো সেটা যে লেখা হচ্ছে যে a linear time invariant system is causal if and only if the ROC of the system is, আচ্ছা এটা তো এই চ্যাপ্টারে আমরা দেখছি যে আমার কজালের ক্ষেত্রে ROC জানি কি হচ্ছে, একটা রিজনের বাইরে, তাই গ্রেটার না? দেন সাম ভ্যালু হচ্ছে স্যার। গ্রেটার দেন সামথিং। গ্রেটার দেন সাম ভ্যালু হচ্ছে। আচ্ছা, ওটা আমরা একটু অন্যভাবে লিখছি, ওখানে দেখো এই যে, তো দেখো এই যে আরওসি কজালের ক্ষেত্রে কি হচ্ছে, সাম ভ্যালুর থেকে বাইরে হচ্ছে আমার কজালের জন্য আরওসি হচ্ছে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কজালের বলতে পারো। আচ্ছা, স্টেবল সিস্টেম জানি কি, যদি এইচএফএন চিন্তা করি, বিভো স্টেবল। স্যার এটা কন্ডিশন মধ্যে থাকবে না স্যার। এইচএফএন যদি চিন্তা করি তাহলে বাউন্ডেড একটা ইনপুটের জন্য বাউন্ডেড একটা আউটপুট। হ্যাঁ, ওটার জন্য এইচএফএন এর ক্ষেত্রে যে এইচএফএন শুড বি অ্যাবসলিউটলি সামেবল, মানে এইচএফএন কে যদি আমি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সামেশন করি, ওটার মান যদি ফাইনাইট হয় সেই ক্ষেত্রে সিস্টেমটা স্টেবল হবে। এটাও তোমাদের এই চ্যাপ্টার না গত এই চ্যাপ্টার প্রথম দিকে কোনো পড়াইছিল মনে হয়, মিডের আগে হয়তো দেখাইছিল, ঠিক আছে? তো কজালিটির কন্ডিশন কি ছিল, যে এইচএফএন ফর এন লেস দেন 0, আর তোমার স্টেবিলিটির জন্য কন্ডিশন হচ্ছে যে এইচএফএন যদি সামেশন করি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তাহলে ওটার মান শুড বি ফাইনাইট, মানে যে এই 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 জিনিসটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখান থেকে একটা জিনিস আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে যে আমার যদি সিস্টেম কজাল এবং স্টেবল দুইটাই যদি হয়, সেই ক্ষেত্রে আরওসির মধ্যে ইউনিট সার্কেলটা থাকবে, মানে আরওসির যে শেডেড পার্ট যেটা থাকবে সেটার মধ্যে ইউনিট সার্কেল। ইউনিট সার্কেল মানে কি, মানে আমার ওই ওই যে রিয়েল ইমেজ অ্যাক্সিসে r ইকুয়ালস টু 1, মানে ওই সার্কেলটা তোমার আরওসির মধ্যে থাকবে। এটা কেন হচ্ছে, এটা আমি এখন যদি প্রুফ দেখি, যে আমরা জানি যে এইচ অফ এন ইজ অ্যাবসলিউটলি সামেবল ওই স্টেবিলিটির জন্য। এখন আমি যদি এইচ অফ এন কে আমি যদি জেড ট্রান্সফার করে দিলে কি পাবা, যে এইচ অফ জেড ইজ ইকুয়াল টু সামেশন মাইনাস ইনফিনিটি এইচ অফ এন ইন্টু জেড টু মাইনাস এন। এটা তো আমার কি জেড ট্রান্সফারের ফর্মুলা। এখন আমি যদি এইচ অফ জেড কে যদি ওটা যদি ম্যাগনিটিউড যদি নিই, অ্যাবসলিউট মান যদি নিই, সেটা হবে লেস দেন ইকুয়াল টু এইচ অফ এন ইন্টু জেড মাইনাস এন হোল মডুলাস। আচ্ছা, বলতো এটা কেন হচ্ছে এই জিনিসটা, মানে আমি যদি এই এক্সপ্রেশনটাকে যদি মডুলাস করি তাহলে আমি এই ইনইকুয়ালিটিতে লিখতে পারবো, বলতে পারবো এটা কেন করতেছি অথবা কেন করতে পারছি? এই জিনিসটা তোমরা কি আগে কখনো দেখছো? না স্যার। দেখো না? আচ্ছা, তুমি এটা বলো তো এটা কি ঠিক কিনা, এই যে 3 - 2 যদি মডুলাস নেই, এটা কি ঠিক? জি স্যার ঠিক। ওটাই তো হবে স্যার। মানে এটা বোঝাচ্ছে যে আমি স্যার কোনো কিছুর অ্যাডিশন সাবট্রাকশন পুরাটাকে যদি একবারে মডুলাস করি, সেটা সব সময় ইদার লেস দেন হবে অথবা ইকুয়াল টু হবে যদি ইন্ডিভিজুয়াল পার্টকে আমি যদি মডুলাস করে সামেশন করি, কখনো এটা হচ্ছে বড় হবে না। মানে মানে জেনারেল এক্সপ্রেশন হচ্ছে যে a প্লাস বি
is always less than or equal to a modulus plus b modulus, কারণ আমার যদি এখানে বিটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে পুরোটা সামেশনগুলো এটা তো লেস দেন এটা হয়ে যাবে না, মানে ধরো এখানে যেটা দেখতেছি, ঠিক আছে না? জি স্যার। এই কারণে আমি যদি এইচ অফ জেড কে আমি যদি মডুলাস নেই তাহলে এটা অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল, আমি এখানে তো সামেশন করতে ইন্ডিভিজুয়াল পার্টকে আমি যদি ই করি তোমার মানে এই যে যদি মডুলাস করি, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমি ধরো এই এক্সপ্রেশনটা করলাম, এখন হচ্ছে আমি এই পুরো এক্সপ্রেশনটাকে ইউনিট সার্কেলে ইভালুয়েট করবো, মানে আমি z ইকুয়ালস টু 1 বসাবো। তো যদি 1 বসাই তো বলো তো এটার মান কি হবে? 1 to the power minus n 1 টু দি পাওয়ার যাই দাও না কেন 1 হয়ে যাবে। 1 হবে। জি স্যার। তো কি বাকি থাকতেছে যে h অফ z h of n ইজ লেস দ্যান অর ইকুয়াল টু h অফ n তোমার মডুলাস সামেশন মাইনাস ইনফিনিটি। এখন আমি জানি যে এটা মান জানি কি, এটা না, জি স্যার অর্থাৎ কি less than বোঝাচ্ছে infinity যে at unit circle h of z is always less than infinity, মানে কি যে আমার ভ্যালু থাকবে একটা। ইউনিট সার্কেলে সব সময় h of z ফাইনাইট হবে, ঠিক আছে না? জি স্যার। তা কি বোঝাচ্ছে যে আমার একটা এলটি সিস্টেম স্টেবল হবে যদি আমার আরওসি এর মধ্যে ইউনিট সার্কেলটা থাকে, মানে আরওসি মানে কি যেখানে আমার ফাইনাইট থাকতেছে, তাই না? জি স্যার। তাহলে আমার ওই ফাইনাইট অংশে আমার অবভিয়াসলি z ইকুয়ালস 1টা থাকতে হবে, না হলে তো এটা ফাইনাইট হবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো তার তাহলে কি মানে z বুঝলাম? equal to 1 এও মানে ROC এর এরিয়াটা থাকতে হবে। মানে তোমার আরওসি কি একটা রিজন অফ কনভার্জেন্স, মানে আমি একটা পার্ট শেড করতেছি কজালের ক্ষেত্রে সাম সার্কেলের বাইরে আর অ্যান্টি কজাল ক্ষেত্রে সাম সার্কেল ভিতরে, তো ওই রিজনের মধ্যে আমার ইউনিট সার্কেলটা থাকতে হবে যদি সিস্টেমটা স্টেবল হয়। একটা উদাহরণ যদি দেখি, এই যে যেমন ধরো এই যে এখানে এখানে খেয়াল করে দেখো যে আমার এটা হচ্ছে একটা কজাল সিস্টেম, তো আমার কজাল সিস্টেম যদি স্টেবল হতে হয় তাহলে আমার ওই যে কজাল সিস্টেম মানে কি জেড ইজ গ্রেটার দেন আর সাম ভ্যালু আর, তাই না? জি স্যার। সেখানে জি স্যার। স্টেবল হইতে হলে আমার মানে আর যদি চিন্তা করি আর মাস্ট বি লেস দেন 1, যাতে করে আমার ওই শেডেড পার্টে আমার তোমার 1 যাতে থাকে, ঠিক আছে না? জি স্যার, এটাই বলতেছিলাম মানে যে 1 এর যে পার্টটা ওটা এই শেডেড পার্টের মধ্যে শেডের থাকতে মধ্যে থাকতে হবে যদি তোমার কজাল হয়, আর যদি অ্যান্টি কজাল হয় আমার তোমার আর শুড বি এটা ভিতরে গ্রেটার দেন থাকবে। 1, ঠিক আছে, যাতে করে আমার শেডেড পার্টের মধ্যে আমার আরওসিটা মানে সরি ইউনিট সার্কেলে যাতে থাকে, ঠিক আছে না? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা এই দুই প্রপার্টি ব্যবহার করে এখন অঙ্ক করব যাতে করে বুঝতে পারি জিনিসটা কি। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এক্সাম্পল 3.5.2, এখানে বলা হচ্ছে যে আমার একটা এইচএস এর দেওয়া আছে যে ধরো দুইটা পোল, এন্ড বলা হচ্ছে যে যে আমার আরওসিটা বের করো যদি তিনটা কন্ডিশন হয়। প্রথমটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে স্টেবল, সেকেন্ড হচ্ছে কজাল, আর থার্ড হচ্ছে অ্যান্টি কজাল। আচ্ছা, আমি যদি এটাকে যদি স্টেবল করতে চাই আমাকে কি করতে, আরওসির মধ্যে আমার কি ফেলতে হবে, ইউনিট সার্কেলটা ফেলতে হবে না? জি স্যার। আচ্ছা, তো বলো তো যে এখানে আমার পোল কোথায় আছে? পোল আছে একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে হাফ আর পোল একটা তো কত? স্যার জেড দিয়ে গুণ করে আগে হচ্ছে, আর একটা হচ্ছে -3। ও তো গুণ করো তো না করো একটা 3 দেখে তো একটা বলতে half। পারতেছে, একটা হচ্ছে হাফে আছে একটা হচ্ছে 3 তে আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এটা হুম তা যেটা বাইরে লিখলেই হয় এখানে। তো আমি যখন আরওসি ধরো আঁকার জন্য এই প্লেনটা ধরো আঁকলাম, তো এটা হচ্ছে আমার কি ইউনিট সার্কেল, ঠিক আছে 1।
তো আমার একটা কোথায় আছে, হাফে একটা পোল আছে, আর কই আছে আমার 3 তে। 3 তে। এখন বলো যে আচ্ছা এটাকে সলিড সার্কেল দিই, সমস্যা নেই। আচ্ছা হাফের ক্ষেত্রে আমার কি কজাল হয়ে স্টেবল হবে নাকি অ্যান্টি কজাল হলে স্টেবল হবে? স্যার স্যার হাফের ক্ষেত্রে স্যার হচ্ছে কজাল হলে, কজাল হলে স্টেবল হবে। কজাল হয়েছে। কারণ এটা বাইরে গেলে 1 ইনক্লুড হচ্ছে। আর আর 3 এর জন্য বলো তো কজাল হলে স্টেবল ভিতরের না দিকে এটা আসতে হবে। ইন্টিগ্রাল হলে হবে। অ্যান্টি ক্লজাল, কারণ হ্যাঁ, 1 anti-causal ভিতরের দিকে আছে। অর্থাৎ এটা আমার কজাল হইতে হবে এবং এটা আমার অ্যান্টি কজাল হইতে অ্যান্টি হবে। ক্লজাল। দেখো নিচে তাই করছে, দেখো এই যে আমার বলা হচ্ছে যে সিস্টেমের পোল হ্যাজ হাফ এন্ড 3। তাহলে এখন আমার এই যে তাহলে কি বোঝাচ্ছে আমার এটা কি একটা এটা কি আমার কি বাই ডাইরেকশন সিগন্যাল হয়ে গেল না এখন? স্যার জি জি স্যার। তাহলে এটা হচ্ছে কি Bidirectional. জেড শুড বি লেস দেন 3 এবং গ্রেটার দেন হাফ, যাতে করে আমার এটার জন্য কজ হলে এটার জন্য অ্যান্টি কজ হলে। তো এখানে তাই করছে যে আমার এটা কি স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন না, যে 1 জি বাই স্যার, a to the power n ওইটাই এখানে দেখো হাফ টু দি পাওয়ার n un, আর এখানে যে আমার কি মাইনাস অ্যান্টিকজালের ফর্মুলাটা ব্যবহার করুন। অ্যান্টি কজ কি ছিল মনে আছে? বলে গেছি আমি। স্যার মাইনাস a to the power মাইনাস a to n the power n un না, u of minus n n minus 1। ঠিক আছে, এটার জন্য করতে হবে। তো এখানে আমার কি মাইনাস যে 2 3 দি পাওয়ার n u of minus n minus 1, ঠিক আছে না? আর সলিড সার্কেলটা কি আমরা এজুম করে নিচ্ছি নাকি সলিড দিয়ে সার্কেল রাখলে? না এখানে বলা হচ্ছে না যে আমি কি জানতে চাচ্ছি, স্টেবলের কন্ডিশন কি? আরসির মধ্যে আমার ইউনিট সার্কেলটা থাকতে হবে, তাই না? বুঝতে পারছো কি বলতেছি? জি স্যার। এই কারণে আমি কি করছি, প্রথমত এই অ্যাক্সিস একে নিয়ে আমি ইউনিট সার্কেলটা আঁকলাম। এখন আমাকে দেখতে হবে যে আমার যে পোল পাচ্ছি ওই পোলের জন্য আরওসি কি দিলে আমার ওই আরওসির মধ্যে ইউনিট সার্কেলটা থাকে। হাফের জন্য আমার আরওসিটা যদি কজাল হয় সেই ক্ষেত্রে ওটার মধ্যে ইউনিট সার্কেলটা পড়তেছে। আর 3 এর জন্য আমার যদি অ্যান্টি কজাল হয় মানে আমার নিচের দিকে যদি যায় সেই ক্ষেত্রে আমার স্টেবল হচ্ছে, ঠিক আছে না? বুঝতে পারছো? আচ্ছা এটা হয়ে গেল আমার ফার্স্ট পার্টটা। এখন যদি সেকেন্ড পার্টটা যদি চিন্তা করি, সেখানে কি বলছে যে সিস্টেম ইজ কজাল, মানে দুইটাই কজাল হবে। এখন এটা জাস্ট সিম্পল, জাস্ট দুইটাই আমি কজালের এক্সপ্রেশন ইউজ করব। আচ্ছা বলো তো এখানে কজাল যে দুইটা হয় সেক্ষেত্রে আরওসিটা কি হবে? স্যার তাহলে গ্রেটার দ্যান 3 হইতে হবে। ম্যাক্সিমাম যেটা ওইটা হবে। প্রথমটার জন্য Maximum z is greater than half, দ্বিতীয়টার জন্য z is greater than 3, এন্ড দুইটা 3 ইন্টারসেকশন কোথায় হবে? স্যার 3 that পয়েন্টই is হবে greater than স্যার। 3 হবে। স্যার 3 যে পয়েন্ট ওইটাতেই তো হবে স্যার intersection। হ্যাঁ গ্রেটার দেন 3 তে ইন্টারসেকশন হচ্ছে, এখানে আমি এটা ইউজ করব। তাহলে দেখো এই যে আমার এই যে আরওসি z greater than 3 এবং আমার এই যে কজালের আমি ফর্মুলা ইউজ করছি যে যে a to the power n un, ক্লিয়ার? স্যার এই ক্ষেত্রে তো স্যার স্টেবিলিটির কথা তো চিন্তা করার দরকার নেই, কারণ এটা না, তো এই ক্ষেত্রে স্টেবল হবে কিন্তু না, কারণ 1 তো তুমি হাইড। তুমি এখানে জাস্ট বলতে পারো যে সিস্টেমটা আনস্টেবল, তাই না? জি স্যার। কারণ z is greater জি than স্যার। 3, এটার মধ্যে আমার ইউনিট সার্কেলটা পড়তেছে না, এখানে সিস্টেমটা আনস্টেবল, ক্লিয়ার? জি স্যার। মানে স্যার z এর ভ্যালুটা 3 থেকে উপরের দিকে ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে, সো এটা আনস্টেবল। এই যে এটা হচ্ছে আমার কি ইউনিট সার্কেল, আর আমার 3 তো এই যে এখানে, বাইরে। এটা হচ্ছে আমার আরওসি, তাহলে জি এটা কি আনস্টেবল, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা এটা গেল। আর 3 নাম্বারটা কি বলছে, সিস্টেম হচ্ছে অ্যান্টি কজাল। তো এটা অ্যান্টি কজাল কি হবে? z is less than half, আর এটার জন্য কি z is less than 3, এটা ইন্টারসেকশন কোথায়? স্যার হাফ এর দিকে হবে স্যার। হাফ থেকে 3 তাই না? মানে নাম্বার লাইন যদি z চিন্তা less than করো, half। নাম্বার লাইন যে এখানে এটা হচ্ছে আমার হাফ আর হাফ এটা হচ্ছে আমার 3, 3 ইন্টারসেকশন হবে হাফ থেকে 3 পর্যন্ত। অর্থাৎ এই জায়গায় মানে জি লেস স্যার। দেন হাফে হচ্ছে ইন্টারসেকশন। এই কারণে এই ক্ষেত্রেও আচ্ছা এখানে আমি তো অ্যান্টি কজালের ফর্মুলা ইউজ করলাম যে মাইনাস এ টু দি পাওয়ার n ইন্টু ইউ অফ মাইনাস n মাইনাস 1 এটা করলাম, কিন্তু আমার আরওসি এখানে z ইজ লেস দেন হাফ, এখানেও আমার এটা কি আনস্টেবল, ভিতরে ইউনিট সার্কেল নাই, তার মানে এটা আনস্টেবল স্যার। আনস্টেবল। ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার?
জি স্যার। আচ্ছা, এটাও খুব সিম্পল, সেটাও অত কঠিন কিছু না। এরপরে আমার শেষের একটা সেকশন বাকি আছে, সেটা হচ্ছে আমরা আগেও দেখেছিলাম, পোল জিরো ক্যান্সেলেশন। তোমরা আগে দেখেছিলাম যে আমার যদি একই জায়গায় পোল এবং জিরো থাকে, তাহলে দুটোকে একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দেবে, মনে পড়ে না? স্যার বলছিলেন স্যার, কিন্তু দেখানো হয়নি স্যার। আচ্ছা, ইকুয়েশন আকারে ভাই। তো দেখো, যদি ধরে নাও যে আমার একটা সিস্টেম আছে, যেটার একটা পোল আছে, যেটার কারণে সিস্টেমটা আনস্টেবল হয়ে যাচ্ছে। তো ওরকম একটা সিস্টেমে, মানে ধরো ওটার এইচ অফ জেড এ এমন একটা পোল আছে যেটার কারণে ওটা আনস্টেবল হয়েছে। যেমন ওটাকে আমি যদি উদাহরণস্বরূপ আমি ধরে নেই, একটা সিস্টেম আছে যেখানে আমার অনেকগুলা পোল জিরো আছে। ধরো একটা পোল আছে যেটা জেড মাইনাস টু, মানে কি জেড ইকুয়ালস টু তে একটা পোল যেটার কারণে সিস্টেমটা হচ্ছে আনস্টেবল। এখন আমি কি করতে পারি, এইটার সাথে আমি যদি একটা ইনপুট দিই যেটা জিরো আছে অ্যাট জেড ইকুয়ালস টু 2, তো কি হবে বলো তো যদি গুণ করি? স্যার তাহলে কাটাকাটি তো চলে যাবে। কাটাকাটি চলে, তাহলে কি সিস্টেমটা স্টেবল হয়ে যাচ্ছে না? জি স্যার। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আমার প্র্যাকটিক্যাল সিস্টেমে তোমার একদম পুরো অ্যাকুরেট তো নাও হতে পারবে, প্রিসিশন, মানে ধরো আমার পোল হচ্ছে তোর জেড ইকুয়ালস টু 2 তে, কিন্তু তুমি একটা ইনপুট দিচ্ছ সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু 2 তে না হয়ে খুব কাছাকাছি গেছে, ধরো 1.991 এরকম গেছে, এক্সাক্ট 2 করতে পারিনি কারণ সিস্টেমটা অত অ্যাকুরেট না। সেই ক্ষেত্রে সিস্টেমটা স্টেবল হবে না, কিন্তু এটা আনস্টেবিলিটির কারণে যে ম্যাগনিটিউডটা হচ্ছে সেটার মানটা অনেক কম হবে। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? জি স্যার, মানে কিছুটা হলেও নরমাল হবে। হ্যাঁ, মানে যে non exact pole zero cancellation can occur in practice as a result of insufficient numerical precision used in representing the coefficient of the system. এই কারণে আমার এই যে কি বলতেছে যে when the zero is located very near the pole but not exactly at the same location, the term in the response has a very small amplitude. মানে ওই আনস্টেবল কারণে যে অ্যামপ্লিটিউড পাচ্ছি সেটা যদিও থাকবে কিন্তু ওটার মানটা অনেক কম হবে, এবং এটার কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল সিস্টেম এক্স্যাক্টলি ওই পোল পাওয়াটা পসিবল না, মানে এক্সাক্ট পাওয়াটা কঠিন হবে। তো এখানে এক্সাম্পল যেটা দিচ্ছে, যে এখানে বলতেছে ধরো আমার একটা সিস্টেম দেওয়া আছে ওয়াইএফএন, এখানে এক ডিফারেন্স ইকুয়েশন আকারে, এখান থেকে আমরা ধরো এইচ অফ জেড বের করছি। এখন আমরা এইচ অফ জেড এর জন্য আমরা একটা ইনপুট নিছি, ইনপুটটা দিছে কই দিছে, ইনপুট একটা দিছে যেখানে ইনপুট আচ্ছা ইনপুট এখান দিয়ে তো আছে, ইনপুট এখানে জাস্ট গুণ করে যেটা আসছে দেখা যাচ্ছে যে আমার একটা কোএফিসিয়েন্ট জিরো আসতেছে, এর অর্থ বোঝাচ্ছে আমার কোনো কারণে কোনো একটা পোল জিরো কাটাকাটি যাচ্ছে, সেটাই জাস্ট এখানে করছে। তারা হচ্ছে এইচ অফ জেড ওটাকে প্রথমেই ধরো উপরের নিচে ফ্যাক্টরাইজেশন করে আমার কমন পোল জিরোকে বাদ দিয়ে দিচ্ছে, বাদ দিয়ে দেওয়ার কারণে উপরে আমার কি থাকতেছে, নিচে আমার একটা পোল থাকতেছে, ধরো এই যে একটা পোল থাকতেছে, আমার এই উপরে পোলটা আসলে কাটাকাটি চলে গেছে। ঠিক আছে, এটা মানে আমার করাও আছে, দেখি এটা জানি কত নাম্বার অঙ্ক, 3.5.3, এটা কি করা আছে? এখানে দেখো এই যে আমার এইচ এস জেডটা কি, এই যে 1 - 5 z to the minus 1 plus 6 z to the minus whole square, তো এটা যদি ফ্যাক্টরাইজেশন করে কি থাকতেছে, এই যে z - 2 into z - 3, তো দেখো উপর নিচে আমার পোল জিরো কাটাকাটি চলে যাচ্ছে, কি থাকতেছে z - 3 আর z - half। তো ওখান থেকে আমরা ধর ইমপ্রপার একটা ফ্র্যাকশন পাচ্ছি, সেটাকে আমি লং ডিভিশন করার পর ওটাকে আমি যদি জেড ট্রান্সফার করি, জেড ট্রান্সফার ইনভার্স জেড ট্রান্সফার করলে আমি হচ্ছে অ্যান্সার পাচ্ছি, ওটা জাস্ট এখানে করা হয়েছে। ঠিক আছে, তো এখানে অঙ্ক কি করতেছে, এখানে বলা হচ্ছে যে ডিটারমাইন দ্য ইউনিট স্যাম্পল রেসপন্স, মানে তোমাকে হচ্ছে এইচ অফ এনটা বের করতে হবে। তো এখানে একটু খেয়াল করে দেখো যে আমি যে এইচ অফ জেড যেটা পাচ্ছি, যে 1 - 2.5 z to the minus 1 by 1 - half z to the power -1, এটা কি কোনো স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন? জি স্যার। না, এটা তো স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন, এরকম কোনো এক্সপ্রেশন দেখছো? উপরে জেড স্যার এই ইনভার্স যে আছে। উপরে a z to the power -1 এর একটা আছে তো স্যার, n u n এর না যে না, কই আছে? স্যার এই যে নিচে তো না স্যার স্কয়ার মেলে না।
দিলে না তো। জি স্যার মিলে না নিচে তাহলে কি করবো এখন? তোমাকে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। করে নিতে হবে। তো দেখো আমি যে এখানে খেয়াল করে দেখি যে আমি শুধু ওই পার্টটা দিয়ে চিন্তা করি, এটা কি হচ্ছে 2.5 z to the minus 1 by 1 minus half z to the minus 1। তো স্ট্যান্ডার্ড ফর্ম কখন পসিবল? যদি আমি এটাকে বাদ দিয়ে দিলে স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে না? জি স্যার তো যেটা করবা আমি 2.5 মানে বাইরে রাখলাম আর ভিতরে নিলাম হচ্ছে 1 by 1 minus half z to the minus 1। আচ্ছা এটাকে যদি ইনভার্স করি কি পাবো বলো তো? স্যার তাহলে পাবো হচ্ছে হাফ টু দি পাওয়ার n হাফ টু দি পাওয়ার n un। ইউএন। ঠিক আছে। আচ্ছা জি স্যার। কোনো কিছু কি আমি যদি z to the minus 1 গুণ দিই কি হবে বলো তো? স্যার সিস্টেমটা স্যার ডিলে হয় স্যার। ইউনিট ডিলে, একবার Unit ডিলে delay, হবে। একবার। তো এর অর্থ একবার delay বোঝাচ্ছে তুমি এই পুরোটাকে একবার ডিলে করবে, এটা মানে হাফ টু u দি of n পাওয়ার minus 1 n minus 1 u of n minus 1। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। স্যার হাফ এর উপরে যে nটা আছে স্যার ওটাও কি স্যার তাহলে? হ্যাঁ মানে আমি পুরোটাকে ডিলে করতেছি, জি মানে স্যার যেখানে যেখানে n থাকবে সেখানে আমি ডিলে করে দেব। আচ্ছা বলো তো এখানে z থাকতো কি হতো? স্যার তাহলে প্লাস হতো স্যার Plus one প্লাস হ্যাঁ 1 তখন এটা প্লাস 1 প্লাস হয়ে যেত। প্লাস 1 হতো স্যার। ক্লিয়ার? তো এটা জি স্যার। অত কঠিন কিছু না। এই এক্সাম্পল এখানে যেটা করছে তারা হচ্ছে বলতেছে যে আমার কি বলা হচ্ছে আমার ওয়াইএফএন আছে, ওয়াইএফএন থেকে আমি ওই যে এর আগে দেখুন এইচ অফ জেডটা বের করবা, এইচ অফ জেড থেকে আমরা বেসিক্যালি এটা ইনভার্স জেড ট্রান্সফর্ম করবো, ওটা হচ্ছে আমার অ্যান্সার বেসিক্যালি। ঠিক আছে। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো আমি এখানে একটা 1 আছে, 1 এর ইনভার্স জেড ট্রান্সফর্ম কি? ডেল n ইম্পালস Del n। রেসপন্স। ইম্পালস, এখানে ডেল্টা এন, ডেল এন হচ্ছে ডেল এন, ওখান থেকে এটা পেলাম। আর এই তো এন মেন মানে এখানে জাস্ট পার্থক্য মানে স্পেশাল যেটা হচ্ছে আমি এখানে ওই যে স্ট্যান্ডার্ড ফর্মে ওটাকে স্ট্যান্ডার্ড ফর্মকে নিয়ে ওই করে নিছি তোমার ওই যে ইউনিট ডিলে আকারে বের করছি। তারপর 3.5.4 হচ্ছে সিমিলার একটা জিনিস, তো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা করবো বাসায়। এখানে কি বলা হচ্ছে যে এখানে আমার ওয়াইএফএন দেওয়া আছে, একইভাবে এইচএফজেডটা বের করবা, ওখান থেকে তোমার ওই যে পোল কাটাকাটি মানে চলে যায় ইনপুটের কারণে, ওখান থেকে জাস্ট এটা তো আরো সোজা, এটা আরো কোনো কিছু নাই আসলে। আর 3.5.5 যেটা মাল্টিপল অর্ডার স্টেবিলিটি, এখানে যেটা বলা হচ্ছে যে ডিটারমাইন দ্য স্টেপ রেসপন্স ফর দ্য কজাল সিস্টেম ডিসক্রাইবড বাই দ্য ডিফারেন্স ইকুয়েশন, মানে এখানে একটা ডিফারেন্স ইকুয়েশন আছে। আর এখানে জাস্ট পার্থক্য হচ্ছে যে আমার এখানে ডিস্টিংক্ট পোল ছিল আর এখানে হচ্ছে আমার রিপিটেড পোল আছে। এটার জন্য আমি করব মানে তোমার ইনভার্স জেড ট্রান্সফার করব। তো এখানে একটু খেয়াল করে দেখো এটা কি আমার করা আছে? হ্যাঁ করা আছে। দেখো এইচ ও জেড কি আছে দেখো, মানে এইচ ও জেড মানে আমার জেড ট্রান্সফার কি আসছে 1 by 1 minus z to the minus 1 হোল স্কয়ার, ঠিক আছে না? জি স্যার তার মানে দুইবার এটা কি আছে? কোনো স্ট্যান্ডার্ড ফর্ম? না স্যার। এটাও স্ট্যান্ডার্ড ফর্ম না, সেক্ষেত্রে কি করব? সেটাকে গুণ দিতে হবে, উপরে একটা z টু দি পাওয়ার মাইনাস 1 যদি আসে তাহলে মানে আমার দাঁড়াও স্ট্যান্ডার্ড ফর্ম এরকম আছে না, দেখছো যে উপরে স্কয়ার দুটো উপরে স্কয়ার। যেটা করতে পারো এটাকে আমি এভাবে লিখতে পারি z ইনটু z ইনভার্স 1। এন্ড এটাকে আমি ওই যে n ইউএন এ লিখতে পারি। আর এটা মানে কি অ্যাডভান্স, এটা মানে হচ্ছে অ্যাডভান্স হবে, অ্যাডভান্স n প্লাস 1 হবে। n ইউএন, এখন এটাকে যদি অ্যাডভান্স কি হবে n প্লাস 1 n প্লাস 1 n প্লাস 1 u of n প্লাস a to 1। the power স্যার a to the power n তো থাকবে স্যার, a to the power n প্লাস 1। কিন্তু এটা করলে আমার একই জিনিস থাকতেছে, আসলে একই জিনিস আসতেছে, কারণ ইউএন কে আমি যদি অ্যাডভান্স করি কি পাবো? এটা কজাল সিস্টেম না, আমি তো কজাল সিস্টেম কি এর আগে সব জিরো হয়ে যাচ্ছে, এখানে ওই ইউএন কে অ্যাডভান্স করলে আমি ইউএনই থাকতেছে আসলে। ঠিক আছে, মানে আমরা জি স্যার। কজাল মানে কি যে এন এর আগে কিছুই থাকবে না, ঠিক আছে না? এখন আমি যদি ইউএফএন মানে কি এটা ইউএফ, এটা অ্যাডভান্স করে কি হবে বলো তো?
স্যার লেফট অ্যাড বেশি এটা হয়ে যাচ্ছে না, কিন্তু আমি তো এখানে কিছু নিচ্ছি না কজাল, তো এখানে ওই ইউএনই থাকতেছে আসলে, এখানে শুধু n+1টা অ্যাডভান্স হচ্ছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো তোমাদের এই পর্যন্ত হচ্ছে চ্যাপ্টার 3 শেষ। তো তোমাদের আজকে হোমওয়ার্ক হচ্ছে তোমরা এক্সাম্পল এই যে 3.5.4টা দেখবা, আর ওই যে তোমাদের এক্সাম্পল 3.5.1 এ পার্শিয়াল ফাংশনের এইটা ওটা করবা, এই যেটা 3.5.1 যে পার্শিয়াল ফ্র্যাকশনটা করবা। এখানে আমার যতদূর মনে পড়ে এখানে তারা একটা ভুল করছে, মানে এখানে ভুল আছে, তোমরা এটা একটু কইরো দেখো কি আসে। বইতে তারা ভুল করছে এখানে। আর হ্যাঁ বল। স্যার এই সব ডেটা স্যার কেউ জানি বার করে স্যার, একটু ভুলে গেছি, একটু বলে দেন না। বুঝি নেই কোনটা? স্যার ওই যে এই সব ডেটা বার করলাম না স্যার 3.5.3 তে, মানে দাঁড়াও, এখানে এটা স্যার এটা না কিভাবে করি স্যার? ওই যে প্রথম কাজ হচ্ছে তুমি এই YFN কে ডিফারেন্সিয়েশন সরি জেড ট্রান্সফর্ম করবা, করার পর তারপর এই জিনিসটা ইউজ করবে, যে আমি কি জানি যে y of z is equal to কি h of z into x of z, তাহলে h of z কি হবে y of z by x of z, ঠিক আছে? তো বলো তো কোনটা স্যার? x of z কি x of n এর z ট্রান্সফর্ম, ও আচ্ছা হ্যাঁ জি স্যার। এটা z ট্রান্সফর্ম কি পাবা y of z, এটাকে করলে কি হবে বলো তো? বলো এটাকে z ট্রান্সফর্ম করলে কি পাবা? স্যার 5 z ইনভার্স না 2.5 into z to the power -1 of y of z, তাই না? জি স্যার। আর এটাকে করলে কি পাবো? স্যার এটা -1 আছে, তো z to the power -2 না এটা তো মাইনাস জি স্যার। into y of z, হইতেছে আর এখানে কি পাবো x of z, আর এখানে কি পাবো পাশেরটা? স্যার বলো 5 z ইনভার্স -5 z to the power -1 into x of z, আর এখানে স্যার এটা তো 6 z ইনভার্স 6 z to the power -2 into x of z, ঠিক আছে? জি স্যার। তো এটাও প্র্যাকটিস করো, এগুলা এটা অত কঠিন না, কিন্তু প্র্যাকটিস ছাড়া পারো না, তুমি শুধু দেখে গেলে হবে না কিন্তু। আচ্ছা তোমাদের চ্যাপ্টার 3 দেখ, তোমাদের কুইজ কবে নিব এখন চিন্তা করিনি, তো বলবো পরে। তো তোমাদের আজকে চ্যাপ্টার 3 শেষ, নেক্সট ক্লাসে তোমাদের চ্যাপ্টার 4 শুরু করব। চ্যাপ্টার 4 কি আছে দাঁড়াও, চ্যাপ্টার 4 মনে হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস, মানে ফুরিয়ার বেসিক্যালি, ঠিক আছে? আমরা ফুরিয়ার শুরু করব নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে? তো সবাই এগুলো বাসায় প্র্যাকটিস করো চ্যাপ্টার 3। আর তোমাদের হ্যাঁ বলো কত নাম্বার উইক চলে? কত উইক চলে একটু দাঁড়াও, ক্যালেন্ডার কই, এটা হচ্ছে হ্যাঁ আমাদের এই এটা তো অষ্টম উইক চলবে স্যার, না, এটা সপ্তম উইকে তো মিট হয় পরে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্ক্রিন যদি দেখো, এখানে আমাদের আজকে তারিখ হচ্ছে 3 মার্চ, 8 উইক চলতেছে। তো তোমাদের তো 14 উইক পর্যন্ত ক্লাস হবে, তারপর তো প্রিপারেশন। কেন কেন জানতে চাচ্ছিল? স্যার এমনি স্যার জানতে চাচ্ছিলাম। আচ্ছা ফাইনাল তোমাদের দিবে তো, আগে ভাগে ফাইনাল দিবে তো এই জন্য। হ্যাঁ তোমাদের টোটাল 4টা কুইজ হবে, তো কুইজ 1 2 তো দিয়ে দিছো, কুইজ 3 4 হচ্ছে, কুইজ 3 হবে CO3 এর উপরে, আর তোমাদের CO3 টা দাঁড়াও, আমাদের CO3 জানি কিসের উপরে,
কোর্স আউটলাইনটা যদি দেখো এখানে লেখা থাকবে। CO3 হচ্ছে Z ট্রান্সফর্ম A50 DFT আছে। দাঁড়াও, এখানে আচ্ছা এটা এখানেই থাকার কথা। তো চ্যাপ্টার CO3 এর মধ্যে চ্যাপ্টার 3 আছে এবং চ্যাপ্টার 4 এর কিছু অংশ আছে, সাথে অন্য কিছু থাকবে মনে হয়। তো এর আমি তোমাদের মেইনলি চ্যাপ্টার 3 এর উপরেই নেওয়া হবে যতদূর মনে পড়ে। এটা দেখি তোমাদের জানাবো এক্স্যাক্টলি কবে নিব। তোমাদের ইদার আজকে কত তারিখ? আজকে হচ্ছে 3 তারিখ। তো কবে পরীক্ষা দিবা? 11 তারিখ দিতে পারবা? তো চ্যাপ্টার 3 পর চ্যাপ্টার 3 11 মার্চ বৃহস্পতিবার। স্যার শনিবারে দিই স্যার, শনিবার? মানে স্যার 13 তারিখ স্যার। শনিবার তাও একটু টাফ। আচ্ছা 14 তারিখ দিতে পারবা? রবিবার? মানে আমি 12-13 একটু ব্যস্ত থাকি। দেন স্যার একদিন দিলে। আচ্ছা তুমি একটু জানাও আমাকে। আচ্ছা তোমাদের আমি স্যারের সাথে স্যারের কবে পরীক্ষা নেবে, স্যারের একসাথে তো নিবো না, সেকশনে আলাদাই নিবে। তাহলে স্যার বৃহস্পতিবারে নিলেই ভালো স্যার। আচ্ছা তাহলে 11 তারিখে দাও, ঠিক আছে? বৃহস্পতিবার 11 তারিখ। আজকে হচ্ছে 3 তারিখ, এখনো এক সপ্তাহ সময় আছে চ্যাপ্টার 3 ঠিক আছে? এটা কি স্যার ফ্লেক্সি কুইজেই তো নেবেন স্যার নাকি? ফ্লেক্সি কুইজ না, এটা হচ্ছে সক্রেটিক। তুমি কি ফ্লেক্সি কুইজে কি পরীক্ষা দিছো কোথাও? আচ্ছা সরি জি সক্রেটিক স্যার। সক্রেটিক। আচ্ছা তাহলে তোমাদের ক্লাস এখানে শেষ। অ্যাটেন্ডেন্স এমনি দিয়ে দিচ্ছ, চিন্তা নেই। স্যার মিডের খাতা কি দেখানো যাবে? ও আচ্ছা মিরের খাতা দেখতে চাচ্ছিল কয়েকজন। আচ্ছা তাহলে